আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম ব্লু ভিট্রাল চ্যানেলে। আজকে এই ভিডিওতে আপনারা শুনবেন হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডের ৭ম পর্ব। তাহলে শুরু করছি আজকের পাঠ। পরদিন বৃহস্পতিবার। আমাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাস ছিল। সে ক্লাসে আমি অনেকক্ষণ সাঁতার কাটলাম। 50 মিটার পুলের এ মাথা থেকে ও মাথা কয়েকবার চক্কর দিলাম। পরিশ্রম করায় বেশ খিদে পেয়ে গেল। ক্যান্টিনে গিয়ে পেট পুড়ে খেয়ে নিলাম। মাথাটা বেশ পরিষ্কার হয়ে গেল। লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। পথে মিদোরি কোবায়াশির সঙ্গে দেখা। তার সঙ্গে আর একটা মেয়ে ছিল, চশমা পরা। আমাকে দেখে সে এগিয়ে এলো। কোথায় যাচ্ছ? প্রশ্ন করল সে। লাইব্রেরিতে, আমি বললাম। থাক, আর জ্ঞানের ডিব্বা হতে হবে না। এসব ফালতু লাইব্রেরি আলাপ বাদ দিয়ে আমার সঙ্গে লাঞ্চ করতে চলো। আমি তো এইমাত্র লাঞ্চ করে এলাম। একবার লাঞ্চ করলে যে আবার করা যাবে না এরকম কি কোনো আইন সরকার তৈরি করেছে এখনো? আমরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলাম। সে 1 প্লেট সবজি নিল। কিছু একটা নিতে হয়, তাই আমি নিলাম 1 কাপ কফি। লম্বা ফুল হাতে একটা সাদা শার্ট পরেছিল সে। ওপরে মাছের ছবি আঁকা। গলায় চিকন একটা চেইন, সম্ভবত সোনার। হাতে ডিজনি ঘড়ি। প্রথম কিছুক্ষণ সে কোনো কথাই বলল না, চুপচাপ খেয়ে গেল। তারপর পরপর 2 গ্লাস পানি খেয়ে আমার দিকে তাকালো। কোথায় ছিলে তুমি? মিদরি জিজ্ঞেস করলো। কতবার তোমাকে ফোন করেছি জানো? জরুরি কিছু বলার জন্য খুঁজছিলে? বললাম আমি। হ্যাঁ, জাপানের পররাষ্ট্রনীতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ ছিল তোমার সাথে। তোমার পরামর্শ ছাড়া আমি একা জিনিসগুলো সামলাতে পারছিলাম না। আমি হাসলাম। তার মানে খুব জরুরি কিছু না, বললাম আমি। সে বলল, তোমার সঙ্গে কি আমার খুব জরুরি কোনো সম্পর্ক? আমি এমনি এমনি তোমাকে ফোন করতে পারবো না? পারবে না কেন? অবশ্যই পারবে। তাহলে আমি যে ফোন করেছি এটা নিয়ে এত অবাক হচ্ছ কেন? না, ভাবলাম আবার কোথাও আগুন টাগুন লাগলো নাকি। আগুন দেখলে তো তোমার আবার মনে ভাব আসে। গিটার নিয়ে 1 থেকে 1.5 লক্ষ গান গেয়ে ফেলো, আর সেগুলো মানুষকে জোর করে করে শোনাও। মিদরির মুখ হাসিতে ভরে গেল। বলল, সেদিন অনেক মজা হয়েছিল না? তা একটু হয়েছিল, বললাম আমি। মিদরি আর 1 গ্লাস পানি খেয়ে জোরে শ্বাস নিল। আমার মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। বলল, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে। মনে হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলছো, কিন্তু তোমার মনটা এখানে নেই। অনেক দূরে কোনো একটা জায়গায় তুমি তাকিয়ে আছো। আমি ঠিকই আছি, বললাম তাকে। একটু ঘুরতে বেরিয়েছিলাম কয়েকদিনের জন্য। মাঝে মধ্যে এরকম বের হই। খুবই পুরনো অভ্যাস আমার। তোমাকে তো আমি আগেই বলেছি আমার এই অভ্যাসের কথা। ফিরে আসার পর একটু কাহিল লাগে আর কি। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো একটা ভূতুড়ে জায়গায় গিয়েছিলে। ভূত দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছো, তাই নাকি? আচ্ছা, বিকালে তোমার কোনো ক্লাস আছে? জার্মান ক্লাস থাকে দুপুর 2টায়, এটা তুমি জানো। ফাঁকি দিতে পারবে? দিতে খুব ইচ্ছা করছে, কিন্তু আনফর্চুনেটলি আজ পারবো না। পরীক্ষা আছে। পরীক্ষা শেষ হবে কখন? 3টার মধ্যে হয়ে যাবে আশা করি। ঠিক আছে, শেষ করো। তারপর আমরা কোনো একটা বারে গিয়ে বসবো। হেব্বি মদ খাবো। দুপুর 3টার সময় তুমি মদ খাবে? সমস্যা কি? সবসময় একইভাবে সব কাজ করতে হবে নাকি? মাঝে মধ্যে একটু চেঞ্জ করা লাগবে না নিজেদের? একটু যদি মদ খাও তাহলে তোমার চেহারাটা চেঞ্জ হতে পারে। ভূত থেকে মানুষ প্রমোশন পেতে পারো তুমি। তোমার জন্য ভালোই হবে। আচ্ছা, আমার ভালো নিয়ে যেহেতু তুমি এত চিন্তিত, না গিয়ে তার উপায় নেই, দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি। ঠিক 3টায় লিটারেচার বিল্ডিংয়ে দেখা হবে তাহলে। জার্মান ক্লাসের পর আমরা বাসে উঠলাম। সোজা শিনজুকু স্টেশনে গিয়ে নামলাম। কিনোকুয়ায় বুক স্টোরের পেছনে ডাগ নামে একটা আন্ডারগ্রাউন্ড বার আছে, সেখানে গিয়ে বসলাম। ভোদকা আর টনিক ওয়াটার অর্ডার করলাম। আমি এখানে মাঝে মধ্যেই আসি। দুপুরে ড্রিঙ্ক করার জন্য এটাই টোকিওর সবচেয়ে ভালো জায়গা। যত ইচ্ছে মদ খাও, নো ঝামেলা। তুমি প্রায় এই দুপুরে ড্রিঙ্ক করো নাকি? আমি মিদরিকেও জিজ্ঞেস করলাম। যখন একটু সমস্যা থাকে তখন করি। ড্রিঙ্ক করলে আমার সমস্যাগুলো ভুলে থাকতে পারি। তোমার কি অনেক সমস্যা নাকি? অনেক বড় কিছু? অনেক বড় সমস্যা না, ছোট ছোট কিছু সমস্যা, কিন্তু সেগুলো আমাকে অনেক ভোগায় জানো। যেমন? যেমন আমার ফ্যামিলি, এটা একটা মহা সমস্যা। তারপর ধরো আমার বয়ফ্রেন্ড, সে যদি যায় পূব দিকে তো আমি যাই পশ্চিম দিকে, কখনো মেলে না আমাদের, এটা আরেকটা সমস্যা। তারপর ধরো আমার পিরিয়ড, এটা খুবই অনিয়মিত, এ কারণে মেজাজ খিটখিটে থাকে সবসময়। তুমি যদি চাও আরও অনেক সমস্যা তুমি আমার মধ্যে খুঁজে পেতে পারে। বুঝতে পেরেছি, তোমার অনেক সমস্যা।
পেট ভরে মদ খাও, আরেক পেক দিতে বলবো? বলো। আমি ওয়েটারের দিকে হাত বাড়িয়ে তারে আরও 2 পেক ভোদকা দিতে বললাম। আচ্ছা, তুমি যে সেদিন আমার বাসায় এসেছিলে, মিদরি বলল, তোমার মনে আছে তুমি আমাকে চুমু খেয়েছিলে? কি মনে করে চুমু খেয়েছে বলো তো একটু? আমি যদি কষে একটা থাপ্পড় মারতাম, ভয় পাও না তুমি আমাকে? একটু একটু পাই। তাহলে ঠিক আছে। আর খেয়েছো তো খুব ভালো করেছো, আমার খুব ভালো লেগেছিল। ভালো লাগলেই ভালো। ভালো লাগলেই ভালো? আমাকে নকল করে সে বলল। তোমার কথা বলার ভঙ্গি খুবই আজব। তাই নাকি? হুম। জানো, আমি পরে তোমার ব্যাপারটা নিয়ে মনে মনে ভেবেছি অনেক। কি ভেবেছ? ভেবেছি তুমি আমাকে যে চুমুটা খেলে সেটা যদি আমার জীবনের প্রথম চুমু হতো তাহলে কত ভালো হতো। আমার জীবনটা একদম অন্যরকম হয়ে যেত। তুমি বিশ্বাস করবে না, আমি সত্যি সত্যি চাই ওই চুমুটা আমার জীবনের প্রথম চুমু হোক। তাহলে বাকি জীবনটা আমি সেটা ভেবে ভেবে পার করে দিতে পারতাম। একদিন যখন অনেক বড় হব, বয়স বাড়বে, তখন মনে মনে ভাববো, ওই যে ছেলেটা, কি যেন নাম, ওয়াতানাবে, ওই ছেলেটার কি খবর? আমাকে যে ছাদের মধ্যে প্রথম চুমু খেয়েছিল, তার বয়স এখন কতই বা হবে? 58? ভালো হবে না? হুম। হেই, তোমার সমস্যা কি? এরকম মরার মতো হুম হুম করছো কেন? একটা কথা বললাম, ঠিক মতো উত্তর দাও। আমার মনে হচ্ছে এই যে দুনিয়া, এই দুনিয়ার সঙ্গে নিজেকে ঠিক মেলাতে পারছি না আমি। মিদরি চুপ করে রইল। কিছুক্ষণ ভেবে বললাম, আমার মনে হচ্ছে এই যে তোমার সঙ্গে বসে এখানে মদ খাচ্ছি, ক্লাসে যাচ্ছি, এটা ঠিক আসল দুনিয়া নয়। এখানকার মানুষ, দৃশ্য কোনোটাই কেন জানি আমার কাছে আসল মনে হচ্ছে না। মনে হচ্ছে অন্য এক গ্রহে এসে পড়েছি। মিদরি টেবিলের উপর কুনুয়ে ভর দিয়ে আমার দিকে তাকালো, বলল, জিম মরিসনের গানে এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, আমি শিওর জিম মরিসনেরই গান। পিপল আর স্ট্রেঞ্জ হোয়েন ইউ আর আ স্ট্রেঞ্জার। তোমার আসলে উরুগুয়ে চলে যাওয়া উচিত, বুঝতে পেরেছ? সব কিছু ছেড়ে ছুড়ে উরুগুয়ে চলে যাও। এটা কিন্তু একটা ভালো কথা বলেছো, ভেরি গুড আইডিয়া। একা একা যাবে না আমাকে সঙ্গে নিতে চাও? তুমি যাবে আমার সঙ্গে? সাদাসাদি করলে জাতীয় পেরি। তুমি ভালো চুমু খেতে পারো, এটা তো কম না, তাই না আমার জন্য? আচ্ছা, ঠিক আছে, যখন যাব তখন তোমাকে সাদাসাদি করব। আমার মাঝে মধ্যে মনে হয় সবার থেকে সব কিছু থেকে বিদায় নিয়ে এমন কোথাও পালিয়ে যায়, যেখানে সবাই অপরিচিত, কাউকে চিনি না। ধরো আমি আর তুমি এরকম দূরে কোথাও চলে গেলাম, তখন আমি কি করব জানো? কি করবে? তোমার জন্য এতগুলো বাচ্চা পয়দা করব। প্রত্যেকটা বাচ্চা একটা থেকে আরেকটা বেশি দুষ্ট হবে। তারপর আমরা সেগুলোকে মানুষ করতে শুরু করব। আমি হাসতে হাসতে 3য় পেগ ভোদকা শেষ করলাম। বললাম, আমার মনে হয় একগাদা দুষ্টু বাচ্চা পয়দা করার জন্য তুমি এখনও তৈরি হওনি। না না, তুমি ভুল ভাবছো, মিদরি বলল। আমি তৈরি, খুবই তৈরি। আমি বাচ্চা পয়দা করতে চাই এবং দেখতে চাই ওরা দেখতে কেমন হয়। তোমার মাথাটা না আসলেই গেছে। তা ঠিক। দেখো না, মাথা গেছে বলেই তো বারে বসে ভরপুর মদ খাচ্ছি। আর মাথায় যা আসছে ধুপধাপ বলে ফেলছি। উরুগুয়ে যাওয়ার কোনো মানে আছে বলো? ওখানে আছে শুধু রাস্তা ভর্তি গোবর। হয়তো। আসলে কোথায় গোবর নেই বলো তো? আমার তো মাঝে মধ্যে মনে হয় পুরো পৃথিবীটাই গোবর। এই যে আমি, আমি এটা ভাঙতে পারছি না। তুমি একটু ভেঙে দাও তো। এই কথা বলে আমার দেখে খোসাসহ একটা বাদাম ছিঁড়িয়ে দিল। আমি কিছুক্ষণ যুদ্ধ করে ওই বাদামটা ভেঙে দিলাম। বাদাম মুখে দিয়ে মিদরি বলল, গত রোববার আমার খুব ভালো কেটেছে জানো। তোমার সঙ্গে লাঞ্চ করলাম, তারপর ছাদে গেলাম, আগুন দেখলাম, তোমাকে জোর করে গান শোনালাম। মনে হচ্ছিল মাথাটা একদম খালি, কোনো দুশ্চিন্তা নেই। শেষ কবে এরকম নিশ্চিন্ত সময় কাটিয়েছি আমার ঠিক মনে নেই। লোকজন সবসময় আমার উপর কিছু না কিছু কাজ চাপিয়ে দিতে থাকে। যখনই আমাকে তারা দেখে, আমার কি করা উচিত তা নিয়ে এক নাতিদীর্ঘ বক্তৃতা শুরু করে দেয়। প্লিজ, তুমি আমার জীবনে আমার উপর কিছু চাপিয়ে দিও না। চাপিয়ে দেওয়ার মতো ভালো করে তোমাকে চিনিও না আমি। তার মানে কি? তুমি কি বলতে চাচ্ছ আমাকে যদি তুমি ভালো করে চিনতে অন্যদের মতো, তুমিও আমার উপর কিছু না কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে? সে সম্ভাবনা আছে বই কি, আমি বললাম। কিন্তু আমি জানি তুমি এরকম কখনো করবে না। কে কার উপর কিছু চাপাতে পারে সে ব্যাপারে আমি একজন বিশেষজ্ঞ। মানুষ দেখে বলে দিতে পারি তুমি সেরকম মানুষ না, আমি জানি। আর সে কারণেই তোমাকে আমার এত ভালো লাগে। আমি হাসলাম। মিদুরি আবার বলল,
আচ্ছা, তুমি কি জানো পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের উপর অন্যের চাপ নিতে পছন্দ করে। তারা মুখে বলবে চাপ নেবে না, কিন্তু তারা চায় তাদের উপর জোর করা হোক। তুমি কোন রকম জানতে চাইলাম আমি। তুমি কি আমার ব্যাপারে ডিটেলস জানতে চাও? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, সত্যি। ধরো, জানার পর আমাকে তোমার আর পছন্দ হলো না, তখন? আশা করি তুমি এতটা খারাপ হবে না। একদিক দিয়ে বলতে গেলে আমি ঠিক এতটাই খারাপ। মিথু মিদরি ভ্রু কুঁচকে বলল, এনিওয়ে, আমার আর একটা পেগ লাগবে। আমি ওয়েটারকে ডেকে ড্রিঙ্ক অর্ডার করলাম। মিদরি গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকলো কতক্ষণ। আমরা ছাড়াও আরও বেশ কিছু কাস্টমার ছিল, কিন্তু আমরাই একমাত্র এই ভর দুপুরে মদ খাচ্ছি। আমাদের চারপাশে কফির ভারী গন্ধ। তুমি কি এই রোববার ফ্রি আছো? মিদরি জানতে চাইল। আমি তো তোমাকে আগেই বলেছি আমি সবসময় রোববার ফ্রি থাকি, শুধু 6টার পর যায় কাজে যেতে হয়। ঠিক আছে, তাহলে তুমি কি আমার সঙ্গে এই রোববার বেড়াতে যেতে পারবে? পারবো। আমি তোমাকে রোববার সকালে ঘুম থেকে তুলে দিব, যদিও ঠিক সময়টা এই মুহূর্তে বলতে পারছি না। ঠিক আছে? ঠিক আছে, আমি বললাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখি তোমার বুদ্ধি কেমন। তুমি বলো তো, এই মুহূর্তে আমি কি ভাবছি, মনে আমার কি ইচ্ছা করছে? আহ, ঠিক বলতে পারছি না। আমার ইচ্ছা করছে খুব নরম আর তুলতুলে একটা বিছানায় গিয়ে শরীরটা ছেড়ে দিতে। সব রকমের আরামের ব্যবস্থা থাকবে সেখানে। বিছানার চারপাশে প্রচুর পরিমাণে মদের বোতল থাকবে। সেখানে আমি মৃত্যুর আগ পর্যন্ত মদ খাবো, মাতাল হব। আর একটা জিনিস চাই, বলতে একটু লজ্জা লাগছে, তারপরেও বলে ফেলি, কেমন? বলো। আমি চাই ওই নরম তুলতুলে বিছানায় তুমি আমার পাশে শুয়ে থাকবে। তারপর তুমি ধীরে ধীরে আমার সব জামা কাপড় খুলে ফেলবে। কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে এবং খুবই সফটভাবে। গাভরের মতো টানা হেঁচড়া করা যাবে না। মা যেমন করে তার বাচ্চার জামা খুলে দেয়, ঠিক সেভাবে। আচ্ছা। আমি চুপচাপ বিছানায় পড়ে থাকবো আর আরাম করব। তুমি যখন আমার কাছে জামা কাপড় খুলবে তখন আমার হুঁশ ফিরবে। চিৎকার করে উঠব, কি হচ্ছে এসব ওয়াতানাবে? কি শুরু করলে তুমি? বন্ধ করো এগুলা। আরও বলবো, আমি তোমাকে সত্যিই অনেক পছন্দ করি ওয়াতানাবে, কিন্তু আমার আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে। তোমার সঙ্গে আমি এসব করতে পারবো না। প্লিজ তুমি থামো। কিন্তু তুমি থামবে না। কিন্তু আমি তো থামবো, তুমি কথা বলার পর থামতে আমাকে হবেই। আমি বললাম তাকে। সেটা আমি জানি, মিদরি বলল। তোমার কথা মাথায় সে পরিমাণ গোবর মজুদ আছে যে পরিমাণ গোবর থাকলে ওই পরিস্থিতিতে থেমে যাওয়া যায়। এটা শুধু আমার একটা কল্পনা বলতে পারো, ফ্যান্টাসি টাইপের আর কি। আচ্ছা, তোমার ফ্যান্টাসিতে তারপরে আর কি কি হবে একটু শুনি। সেটাই তো বলছি, শুনো না। তখন তুমি আমার প্যান্টের চেইন খুলে ওই জিনিসটা আমাকে বের করে দেখাবে। হাত দিয়ে ধরে একদম খাড়া করে ধরবে। আমি তখন সঙ্গে সঙ্গে চোখ ঝেঁকে ফেলবো। অবশ্য ততক্ষণে অলরেডি আমি দেখে ফেলেছি। বলবো, থামো প্লিজ, এরকম করো না। তোমার ওটা অনেক বড় আর শক্ত, আমি ব্যথা পাবো অনেক। কিন্তু আমার ওটা তো অনেক বড় আর শক্ত না, খুবই সাধারণ সাইজের। তোমার ওটা আসলে কীরকম সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নাই। আমার ফ্যান্টাসিতে ওটা অনেক বড় আর অনেক শক্ত। তারপর কি হবে? তারপর আর কী হবে? তুমি মুখ ভোঁতা করে বসে থাকবে। তখন তোমার জন্য আমার খুব খারাপ লাগবে। তোমার মন ভালো করার জন্য তোমার সঙ্গে তখন আমি ঘষাঘষি শুরু করবো আবার। এসব তোমার ফ্যান্টাসি? হ্যাঁ। তার মানে তুমি বলতে চাইছো তুমি আমার সঙ্গে এসব করতে চাও? চাই তো। মারছে আমারে। 5 রাউন্ড ভোদকা টেনে আমরা বার হয়ে গেলাম বার থেকে। আমি বিল দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মিদরি আমার হাতে একটা জোরে বাড়ি দিল। তারপর নিজের ব্যাগ থেকে নতুন চকচকে একটা 10,000 ইয়েনের নোট বের করে দিল। তোমাকে দিতে হবে না, আসছে আমার বড় লোক, বলল সে। আমি নিজেই বেতন পেয়েছি, আর এখন আমি তোমাকে নিয়ে এসেছি, সুতরাং টাকাটা আমিই দিব। আচ্ছা, বললাম আমি। তাছাড়া তোমার ওই জিনিসটা আমি ভেতরে ঢোকাতে দেইনি, তুমি কেন বিল দিবে? তুমি চাইলেই তো ঢোকাতে পারতাম না, সেটা তো অনেক বড় আর শক্ত, তুমি অনেক ব্যথা পেতে। সেটা ঠিকই বলেছ, বিশাল বড় আর লোহার মতো শক্ত। মিদরি বেশ খানিকটা মাতাল হয়ে গিয়েছিল। সিঁড়িতে সে একটা ধাপ মিস করলো। আর একটু হলে আমরা দুজন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তাম। এখানে আসার সময় ঘন মেঘে আকাশ কালো ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। সেই মেঘ কখন যেন সরে গিয়েছে। শেষ বিকেলের মৃদু আলো শহরের রাস্তায় আরাম করছে।
আমি আর মিদরি রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলাম। মিদরি বলল সে একটা গাছে চড়তে চায়। আমরা অনেক খুঁজেও শিনজুকুর চড়ার মতো কোনো গাছ পেলাম না। কি একটা অবস্থা, একটা গাছও নেই, মিদরি বলল, অথচ আমি গাছে চড়তে চাই। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় আবিষ্কার করলাম চারপাশে সব কিছু আমার কাছে ধীরে ধীরে অস্বাভাবিক হওয়া থেকে স্বাভাবিক হওয়া শুরু করেছে। গতকাল বিকেল থেকে যে অস্বাভাবিকতার ভূত আমার ঘাড়ে চেপে বসেছিল সেটা আস্তে আস্তে নেমে গেছে। আমি খুব খুশি যে তোমার সঙ্গে বের হয়েছিলাম, বললাম তাকে। আমার মনে হয় আমি এই বাজে পৃথিবীটার সঙ্গে এখন বেশ খানিকটা মানিয়ে নিতে পারছি। মিদনি আমার দিকে তাকিয়ে হাসল। সত্যি কথা, বলল সে, তোমার দৃষ্টি আগের চেয়ে অনেক নর্মাল দেখাচ্ছে এখন। আমার সঙ্গে তুমি যদি এরকম নিয়মিত ঘোরাঘুরি করো তাহলে সবসময় তুমি ভালো থাকবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, বললাম তাকে। 5:30টার দিকে মিদরি বলল তাকে বাড়ি যেতে হবে। আমি বললাম আমিও তাহলে বাসে করে ডর্মের দিকে চলে যাব। জানো আমার এখন কি ইচ্ছা করছে? মিদরি যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করলো। তোমার ইচ্ছাগুলো না খুবই অদ্ভুত, এগুলো সম্পর্কে আগে থেকে ধারণা করাটা খুবই বোকামি, একদম আনপ্রেডিক্টেবল। আমি বললাম, আমার ইচ্ছা করছে একদল ডাকাত এসে আমাদের ধরে নিয়ে যাবে। তারা আমাদের একটা জায়গায় নিয়ে বন্দি করে রাখবে। মজার ব্যাপার হচ্ছে বন্দি করার আগে তারা আমাদের শরীরের কাপড় চোপড় খুলে আমাদের ন্যাংটো করে দেবে। এটা তারা কেন করবে? কারণ ডাকাতের দলের প্রধান একজন বিশিষ্ট পারভার্ট। আমার তো মনে হচ্ছে পৃথিবীতে একজন মাত্র পারভার্ট আছে, আর সেটা হচ্ছে তুমি। এই কথাটা আমি তাকে মিদুরিকে বললাম। তুমি কি আমার কথা শুনবে নাকি শুনবে না বলো তো? আচ্ছা, বলো। ওই ডাকাত আমাদের তখন বলবে তোমাদের ঠিক 1 ঘন্টা পরে আমরা মেরে ফেলবো, তার আগে তোমরা কিছু ভালো সময় কাটাতে চাইলে কাটাতে পারো, বলে তারা চলে যাবে। তারপর তারপর আমরা 1 ঘন্টা ভালো সময় কাটানোর চেষ্টা করব। আমাদের হাত পা বাঁধা, তবুও আমরা মেঝেতে গড়াগড়ি দিতে দিতে একজন আরেকজনের কাছে যাব। তারপর মোচড়ামুচড়ি করতে করতে তুমি আমার উপরে উঠে যাবে। তোমার এখন এসব করতে ইচ্ছা করছে? খুব, খুব ইচ্ছা করছে। মারছে আমারে, বলে আমি মাথা নাড়তে লাগলাম। মিদুরি রোববার সকাল ঠিক 9:30টার সময় আমাদের ডর্মে এলো। তখন মাত্র ঘুম থেকে উঠেছি, হাত মুখও ধুইনি। একজন এসে দরজায় ধাক্কা দিল, বলল, ওয়াতানাবে, তোমার কাছে একটা মাল এসেছে, হেব্বি জিনিস। আমি হেব্বি জিনিসটাকে দেখতে নিচে নেমে এলাম। মিদরি লবিতে একটা ছোট্ট জিন্সের স্কার্ট পরে বসেছিল, পা দুটো ভাঁজ করে হাই তুলছে। সকালে নাস্তা করতে যাচ্ছে ছেলেরা। মিদরির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের চলার গতি আপনা আপনিই কমে যাচ্ছে, আর চোখে তার দিকে তাকাচ্ছে। আমি বেশ কয়েকবার ঢোক গেলারও শব্দ যেন পেলাম। আমি কি একটু আগে চলে এলাম? জিজ্ঞেস করলো মিদরি। তুমি মাত্র ঘুম থেকে উঠছো মনে হচ্ছে। জাস্ট 15 মিনিট সময় দাও, আমি মুখটা ধুয়ে শেভ করে আছি, বললাম তাকে। আমার অপেক্ষা করতে সময় নাই, কিন্তু লোকজন কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, সম্ভবত আমার দিকে না, আমার পায়ের দিকে। কি আর করবে ওরা, এত সুন্দর পা কখনো দেখেনি তো আগে। আর এরকম ছোট স্কার্ট পরে যদি তুমি ছেলেদের ডর্মে আসো তারা তো তোমার পায়ের দিকেই তাকাবে। আচ্ছা থাক, সমস্যা নেই, ওদের চোখগুলো যদি তাতে একটু আরাম পায়। অবশ্য আরাম পাওয়ারই কথা। আজ আমি গোলাপি রঙের একটা প্যান্টি পরেছি, লেসওয়ালা প্যান্টি। বিরাট কাজ করেছ। তোমার এই মহান কাজের ফলে পৃথিবীতে নিশ্চয়ই কয়েক ধাপ এগিয়ে যাবে। এই অবিস্মরণীয় কীর্তির জন্য এবছর তুমি নোবেল প্রাইজ পেয়ে যেতে পারো, দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি। রুমে গিয়ে যত দ্রুত সম্ভব হাত মুখ ধুয়ে ফেললাম আর শেভ করে নিলাম। নীল রঙের একটা শার্ট চাপিয়ে তাড়াতাড়ি নিচে নেমে মিদরিকে নিয়ে বের হলাম। ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন আমার। আচ্ছা ওয়াতানাবে, বলো তো, মিদরি পিছনে বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে বলল, এই যে প্রতিটি রুমের সব ছেলেরাই কি মাস্টারবেট করে? বলেছি তো কতবার, মেয়েদের যেমন পিরিয়ড হয় ছেলেরা তেমন মাস্টারবেট করে, এটা খুবই স্বাভাবিক। ওই সময় কি ছেলেরা মেয়েদের কথা ভাবে? সেটাই তো হওয়ার কথা, তাই না? মাস্টারবেট করার সময় নিশ্চয়ই কেউ স্টক মার্কেট কিংবা জার্মান ক্রিয়াপদের কাঠামো কিংবা সুয়েজ খাল নিয়ে ভাববে না। সুয়েজ খালের কথা তুমি কেন বললে? কথার কথা বললাম আর কি, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, জাস্ট একটা উদাহরণ। ও আচ্ছা, আর একটা প্রশ্ন মনে এসেছে, করি? করো।
তোমরা যখন মাস্টারবেট করো তখন কি তোমরা বিশেষ কোনো মেয়ের কথা ভাবো? এই ধরো তোমার প্রেমিকা, এরকম। আমার মনে হয় তোমার বয়ফ্রেন্ডকে এই প্রশ্নটা তুমি করে দেখতে পারো। তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে মাস্টারবেটের সময় তোমার কথা ভাবে কি না। তাহলেই আর হয়েছে। ওকে সব প্রশ্ন করলে খুব রেগে যাবে। ওর কি ধারণা জানো? ওর ধারণা মেয়েদের এসব ব্যাপারে কোনো আগ্রহ থাকতে নেই। খুবই স্বাভাবিক তার ধারণা, কিন্তু আমি তো এসব জানতে চাই। আমার কৌতূহল অনেক বেশি। বলো না তুমি, তোমরা ছেলেরা কি মাস্টারবেট করার সময় তোমাদের গার্লফ্রেন্ডের কথা ভাবো? আমি ভাবি, অন্যদের কথা বলতে পারছি না। তুমি কি কখনোই বিশেষ সময়ে আমার কথা কল্পনা করেছো? সত্যি করে বলো তো, আমি কিন্তু একদমই রাগ করব না। না, করিনি। কেন করোনি? অদ্ভুত ব্যাপার, তুমি তো আমাকে রীতিমতো ইনসাল্ট করলে। তোমাকে ইনসাল্ট কি করে করলাম আমি? তোমার কাছে কি আমাকে যথেষ্ট আকর্ষণীয় মনে হয় না? একটাবার ভাবতে পারো না আমার কথা? তুমি নিশ্চয়ই অনেক আকর্ষণীয়, সব ঠিক আছে তোমার। তুমি অনেক কিউট। তুমি যখন এরকম মিনি স্কার্ট পরো তোমাকে অনেক বেশি সেক্সি দেখায়। সেই তো, তাহলে আমাকে নিয়ে ওসব জিনিস তুমি কেন কল্পনা করো না? দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি তোমাকে খুব ভালো একজন বন্ধু হিসেবে দেখি, তাই তোমাকে নিয়ে কোনো প্রকার সেক্সুয়াল ফ্যান্টাসিতে আমি জড়াতে চাই না। আর দ্বিতীয় কারণটা হলো, ওটা বোধহয় আমি জানি, তোমার অলরেডি কল্পনা করার মতো একটা মেয়ে আছে। সঠিক উত্তর, 10-এ 10 পেয়েছো। আমি বললাম, এসব ব্যাপারে তুমি অনেক ভদ্র। মিদরি বলল, তোমার এই ব্যাপারগুলো আমি খুবই পছন্দ করি। তারপরও যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি রাখবে? করো, দেখি রাখা যায় কি না। একবারের জন্য হলেও, অল্প একটু সময়ের জন্য হলেও তুমি ওই সময়ে আমাকে একটু কল্পনা করবে। তুমি আমাকে চিন্তা করে মাস্টারবেট করছো, ভাবতে আমার খুবই ভালো লাগছে। তোমার সেক্সুয়াল ফ্যান্টাসিতে একবারের জন্য হলে আমি আসতে চাই। তোমার কি মাথা টাথা ঠিক আছে, নাকি সবগুলো তার ছিঁড়ে গেছে বলো তো? দেখো, তুমি আমার বন্ধু, এই কারণে তোমাকে আমি অনুরোধ করছি, অন্য কাউকে করছি না। তুমি তো যার তার কাছে হেঁটে গিয়ে বলতে পারি না, প্লিজ তুমি আজকে রাতে আমাকে চিন্তা করে মাস্টারবেট করো। তোমার মতো ভালো একটা বন্ধুকে বলতে পারি, তুমি আজ রাতে যখন মাস্টারবেট করবে আমাকে নিয়ে ভাববে, ঠিক আছে? প্লিজ প্লিজ। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তুমি কিন্তু ভেতরে ঢোকাতে পারবে না। যেটা করবে উপর দিয়ে করবে, কারণ আমরা বন্ধু, ঠিক আছে? এটা কিন্তু ভুলে গেলে চলবে না। বাকি তুমি যা যা খুশি তাই কল্পনা করতে পারো, কিন্তু খবরদার, কল্পনায় কিন্তু ভেতরে ঢুকবে না। এত নিয়মকানুন মেনে মাস্টারবেট করা যায়? বললাম তাকে। ওয়াতানাবে, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যদি ভেবে থাকো আমি একজন নিম্ফোম্যানিয়াক, সেক্স করার জন্য পাগল হয়ে আছি, তাহলে সেটা ভুল। আমি আসলে শুধু ব্যাপারটা জানতে চাই। তোমাকে তো আমি বলেছি আমি মেয়েদের স্কুলে বড় হয়েছি, ছেলেদের ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু আমি ওদের সম্পর্কে জানতে চাই। ওদের শরীর এবং মন কিভাবে কাজ করে। মেয়েদের ম্যাগাজিনে এসব লেখা থাকে না। আমি তোমার মাধ্যমে কেসটা স্টাডি করতে চাই। কেস স্টাডি? আমি আর্তনাদ করে উঠলাম। আমি যে এসব বিষয়ে জানতে চাই সেটা আমার বয়ফ্রেন্ড পছন্দ করে না। সে প্রায়ই আমাকে অসুস্থ বলে গালি দেয়। তুমি জানো সে আমাকে ব্লোজব পর্যন্ত করতে দেয় না। এই আর একটা জিনিস যেটা আমি খুব করে জানতে চাই, এই সময় কেমন লাগে সেটা আমি বুঝতে চাই। আশা করি জীবনের কোনো না কোনো দিন তুমি জেনে যাবে। আচ্ছা, তুমি কি ব্লোজব করানোকে অসুস্থ কাজ মনে করো? না। তাহলে কি পছন্দ করো? করি। কিন্তু আমরা কি এগুলা নিয়ে পরে কোনো দিন কথা বলতে পারি না? চারদিকে একবার তাকিয়ে দেখো, আজকের সকালটা কত সুন্দর, রোববারের সকাল, অথচ আমরা মাস্টারবেশন আর ব্লোজব নিয়ে কথা বলে যাচ্ছি। দিনটার 12টা বাজাচ্ছি আমরা। পৃথিবীতে কি অন্য কোনো বিষয় নেই? চলো আমরা সেগুলো নিয়ে কথা বলি। চলো। তোমার বয়ফ্রেন্ড কি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে? না, সে পড়ে আরেকটা ইউনিভার্সিটিতে। আমাদের দেখা হয়েছিল যখন আমরা হাই স্কুলে পড়ি। আমি ছিলাম মেয়েদের স্কুলে, সে ছিল ছেলেদের স্কুলে। একসঙ্গে একটা ক্লাবের কাজে একবার দেখা হলো। তুমি তো মনে হয় জানো এরপর কি কি হয়। একসঙ্গে বেশ কিছু কনসার্ট দেখলাম আর হাবিজাবি চা কফি খেলাম। পাশ করে বের হওয়ার পর আমরা একটু সিরিয়াস হই। আচ্ছা, তুমি কি কিন্তু ব্যাপারটা ভুলবে না, কেমন? কোন ব্যাপারটা? ওই যে আমাকে কল্পনা করার ব্যাপারটা। তুমি যখন মাস্টারবেট করবে তখন কিন্তু কল্পনা করবে আমাকে। চেষ্টা করব, আমি বললাম। ঘুরে ফিরে তুমি কিন্তু গরুর রচনায় লিখছো, ওই একই প্রসঙ্গে ফেরত যাচ্ছ তুমি। আমরা কমিউটার ট্রেন নিলাম।
তার আগে শিনজুকু স্টেশন থেকে পাতলা স্যান্ডউইচ খেয়ে নিলাম, সঙ্গে কফি, দুনিয়ার সবচেয়ে জঘন্য কফি। মিদরির মতে সেটা খেতে ঘোড়ার মুতের মতো লাগছিল। যদিও ঘোড়ার মুতের স্বাদও কী করে জানলো, এই প্রশ্নটা এখনও করা হয়ে ওঠেনি। রোববার সকালের ট্রেন। প্রেমিক প্রেমিকায় ভর্তি হয়ে আছে, সবাই জুটি বেঁধে চলছে, কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। ট্রেনের অনেক মেয়েই মিনি স্কার্ট পরেছিল, কিন্তু তাদের কোনো কারোটাই মিদরির মতো এত ছোট নয়। কিন্তু লোক ওর পায়ের দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমার নিজেরই খুব অস্বস্তি লাগছিল। কিন্তু মনে হলো ওর তেমন একটা অস্বস্তি লাগছে না, যদিও মাঝে মধ্যে টান দিয়ে স্কার্ট নিচে নামানোর চেষ্টা করছিল। আমার এখন কি করতে ইচ্ছা করছে জানো তুমি? মিদরি আমার কানে কানে ফিসফিস করে বলল। নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ইচ্ছা। তোমার প্রতিটা ইচ্ছেই কম বেশি ভয়ঙ্কর, কিন্তু দয়া করে এখন এটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমরা একটা ট্রেনে করে যাচ্ছি, আশেপাশে সব ভদ্র মানুষজন, এরা শুনতে পাবে, তখন আমাদের পারভার্ট লোক মনে করবে। কিন্তু এবারের ইচ্ছাটা অনেক অন্যরকম ছিল, অনেক বেশি বুনো, অনেক ওয়াইল্ড। মন খারাপ করে সে বলল, তোমার কোন ইচ্ছেটা ওয়াইল্ড না একটু বলো তো, সেটাই বরং খুঁজে বের করা যেতে পারে না। সে যাই হোক, আমরা কোথায় যাচ্ছি? আচানো মিজু। সেখানে কেন যাচ্ছি? সেটা তো গেলেই দেখতে পাবে। না, এটা নিয়ে এখন কথা বলে কী লাভ? যেটা বলতে চাই সেটা বলতে দিচ্ছ না, দুনিয়ার সব হাবিজাবি প্রসঙ্গ টেনে এনেছো। একটা ফালতু তুমি। আচানো মিজু স্টেশনে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। মিদরি এক হাতে ব্যাগ আর এক হাতে আমার হাত ধরল। সে আকাশ থেকে কথা এনে বলতে শুরু করলো, আচ্ছা ওয়াতানাবে, তুমি কি ইংরেজি সাবজাংটিভ ক্রিয়াপদের বর্তমান এবং অতীতের মধ্যে পার্থক্যটা আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে? চেষ্টা করে দেখতে পারি, বললাম তাকে। তাহলে পার্থক্য বলার দরকার নেই, আমাকে বলো তো দেখি, আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনটা কি? সেই হিসাবে তেমন কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাকে এটা সাধারণ কিছু ব্যাপার ভালোভাবে বোঝাতে সাহায্য করবে। তুমি যে জিনিসটা বুঝতে চাইছো সেটা ডিটেলস বুঝতে পারবে। আরে বাহ, এরকম করে তো কখনো আমি ভাবিনি। তুমি তো একটা মহা ব্রিলিয়ান্ট ওয়াতানাবে। আমার সব সময় মনে হয়েছে এরকম সাবজাংটিভ ক্রিয়াপদ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, তারপর ধরো কেমিস্ট্রিতে ওই যে কী সব প্রতীক, সংকেত, যোজনী থাকে না, ওগুলো সব অর্থহীন, কোনো কাজে লাগে না। এখন তো মনে হচ্ছে কাজে লাগে। তার মানে আমি তো বিরাট একটা ভুল করে ফেলেছি ওগুলো না শিখে। তুমি ওগুলো শেখোনি? না, কেন শিখবো? আমার কোনো কাজে লাগবে সেটাই তো বুঝতে পারিনি। সাইন আর কোসাইন কী জিনিস, এটা দিয়ে আমি কি করবোটা কি? কি মারাত্মক কথা! তুমি হাই স্কুল পাশ করেছো কিভাবে? তোমাকে কলেজে ঢুকতে দিয়েছে বা কে? এই তো, একটা বোকার মতো কথা বললে, মিদরি বলল। কলেজের ভর্তি পরীক্ষার জন্য সব কিছু জানা লাগে নাকি বোকা? অল্প কিছু জিনিস জানলেই হয়। আর দরকার খুব ভালো কল্পনা শক্তি, অনুমান করার ক্ষমতা। আমার অনুমান ক্ষমতা সত্যি বেশ ভালো ছিল। 3টা উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে একটাই টিক চিহ্ন দিতে হবে। আমি প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে অনুমান করে ফেলি কোন উত্তরটা ঠিক। মারছে আমারে, তুমি তো মহা জিনিয়াস দেখা যাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার অনুমান করার ক্ষমতা তোমার মতো এতটা ভালো না, তাই আমাকে কিছুটা নিয়ম মেনে পড়াশোনা করতে হয়েছে, জিনিসগুলো বুঝতে হয়েছে, তাই ঠিকঠাক টিক চিহ্ন দিতে পেরেছি আমি। এতে তোমার কি কি লাভ হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? বিশেষ কিছু লাভ হয়নি, লাস্ট জাস্ট কাজ করতে কিছুটা সুবিধা হয় আর কি। কী রকম কাজ? দু একটা উদাহরণ দাও তো দেখি। পুরোটাই নির্ভর করে যে কাজটা কে করেছে তার ওপর। তুমি যদি চাও এগুলা থেকে সুবিধা আদায় করতে পারো, তুমি যদি না চাও নাও পারো। তোমার সামনে কাজটাকে সহজ করার একটা সুযোগ আছে, এখন এটা পুরোপুরি তোমার ব্যাপার, তুমি সেটাকে সহজ করবে কি না। মিদরি বলল। মনে হলো কথাগুলো তার পছন্দ হয়েছে। সে আমার হাত ধরে পাহাড়ে বেয়ে নামতে লাগলো, বলল, ওয়াতানাবে, তুমি কি একটা জিনিস জানো? তুমি মানুষজনকে খুব ভালো বুঝাতে পারো। কি জানি, বললাম আমি। সত্যি বলছি, আমি এর আগে অনেককেই জিজ্ঞেস করেছি ইংরেজি সাবজাংটিভ ক্রিয়াপদের ব্যবহার করে কী লাভ। কেউ আমাকে সঠিক কোনো উত্তর দিতে পারেনি। আসলে ব্যাপারটা কেউ নিজে ভালো করেই বোঝেনি, আর নিজে না বুঝলে আমাকে কি করে বোঝাবে? এমনকি আমি ইংরেজি শিক্ষকদেরও জিজ্ঞাসা করেছি, তারা আমার প্রশ্ন শুনে প্রচণ্ড রেগে গেছে, না হয় হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু কখনো গ্রহণযোগ্য উত্তর কেউ দিতে পারেনি। যখন আমি প্রথম প্রশ্নটা করেছিলাম, তখন যদি তোমার মতো কেউ আমাকে এরকম বুঝিয়ে বলতো,
তাহলে হয়তো আমি ওসব ব্যাপারে আরেকটু আগ্রহী হতাম আর ভালো করে বুঝতে চেষ্টা করতাম। তখন আমার রেজাল্টও ভালো হতো। তখন তুমি আমার জীবনে কেন এলে না? কেন এত দেরি করে এলে? কেন কেন কেন? সেই বিরাট ভুল হয়ে গেছে আমার। আচ্ছা, তুমি কি কখনো দাস ক্যাপিটাল পড়েছ? পুরোটা পড়িনি, একটু পড়েছি, কিছু কিছু অংশ। কিছু বুঝতে পেরেছ? অল্প বুঝেছি। আসলে দাস ক্যাপিটালের মতো বই পড়তে হলে তোমাকে ওই বিষয়ের কিছু সহজ বই আগেই পড়ে নিতে হবে। সেসব বই পড়ে তোমার নলেজটাকে একটু জায়গায় নিয়ে যাওয়ার পরেই তুমি বইটা হাতে নিতে পারো। আমার মনে হয় আমি বইটা পড়ে মার্কসিজমের উপর একটা মোটামুটি ধারণা পেয়েছি, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। তোমার কি মনে হয় কলেজের একটা নতুন ছাত্র যে ওসব এলিমেন্টারি বই পড়েনি, সে দাস ক্যাপিটাল পড়ে কিছু বুঝতে পারবে? আমি বলবো সেটা প্রায় অসম্ভব। জানো, আমি ইউনিভার্সিটিতে ঢোকার পর মিউজিক ক্লাবের সদস্য হতে গিয়েছিলাম। তুমি তো জানো গান বাজনা আমার কতটা ভালো লাগে। আমি গান গাইতে চাইলাম, কিন্তু ক্লাবের নেতারা বলল ক্লাবের সদস্য হতে হলে আমাকে আগে কার্ল মার্কস পড়তে হবে। ওসব পড়ে আগে ভালো করে তৈরি নিয়ে হতে হবে। এমনভাবে বলল যেন গান বাজনা এবং বাম রাজনীতি একই জিনিস। যা হোক, আমি বাসায় গিয়ে যতটা সম্ভব পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মাথার 3 হাত উপর দিয়ে চলে গেল। এর চেয়ে বরং ইংরেজি সাবজাংটিভ ক্রিয়াপদ অনেক সহজ ছিল। আমি 2-3 পৃষ্ঠা পড়ে হাল ছেড়ে দিলাম এবং পরের সপ্তাহে মিউজিক ক্লাবে গিয়ে বললাম আমি পড়েছি, কিন্তু কিছু বুঝিনি। তখন তারা আমার সঙ্গে এমন একটা ব্যবহার করলো যেন আমি একটা মাথা মোথা গাধা। বিষয়টা অদ্ভুত না বলো? আমি শুধু তাদের একটা সত্যি কথা বলেছিলাম আমি পড়েছি, কিন্তু কিছু বুঝিনি। অথচ তারা আমাকে সবার সামনে মাথা মোটা বলল। একদম ঠিক করেনি, আমি বললাম। তাদের লোক দেখানো আলোচনাগুলো ছিল ভয়াবহ রকমের। সব গালভরা বুলি আওড়াতো। আমি কিছু না বুঝলে সরাসরি প্রশ্ন করতাম, কিন্তু তারা সেগুলোর উত্তরও দিত না। ব্যাখ্যা করা তো দূরে থাক, তারা আমার উপর উল্টা খেপে যেত। বিশ্বাস করতে পারো? হ্যাঁ, পারি, আমি বললাম। একটা ছেলে আমাকে একদিন খুব অপমান করলো। সে আমাকে বলল, তুমি একটা মাথা মোটা মূর্খ। একটা গাধার মাথায় যে পরিমাণ ঘিলু থাকে তোমার মাথায় সেটাও নেই। সঙ্গে সঙ্গে আমার মাথার রক্ত চড়ে গেল। আমি ধরলাম তাকে, একদম ছাই করে দিলাম। বললাম, ঠিক আছে, আমি তোমার মতো অতটা স্মার্ট না। আমি একটা গাধা। গাধারা কি করে জানো তো? তারা খেটে খায়। তারা হচ্ছে খেটে খাওয়া শ্রেণী। আর এটা মনে রেখো, এই শ্রেণীর মানুষই দুনিয়াটাকে এগিয়ে নিয়ে যায়। বড় বড় কথা বলে তুমি যে বিপ্লব ঘটাতে চাচ্ছ, খেটে খাওয়া শ্রেণী ছাড়া সেই বিপ্লবটা কখনোই সম্ভব হবে না। তুমি একদম ঠিক কথা বলেছ। এই লোকগুলো একটা থেকে আরেকটা বেশি ভণ্ড। মুখে বড় বড় বুলি আওড়ায়, বিপ্লবের কথা বলে, আর মনে মনে প্ল্যান করে কিভাবে মেয়েদের স্কার্টের মধ্যে হাত ঢোকানো যায়। বিপ্লব বিপ্লব বলে চিৎকার করে, আর নিজেরা যখন সিনিয়র হয়ে যায় তখন সুন্দর মতো চুলগুলো ছোট ছোট করে ছেটে ফেলে। হেলতে দুলতে মিৎসুবিশি কিংবা IBM কোম্পানিতে চাকরি করতে যায়। এমন একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেলে যে জীবনে কখনো কার্ল মার্কস পড়েনি। গন্ডা গন্ডা বাচ্চা পয়দা করে। বাচ্চা কাচ্চার এমন সব উদ্ভট নাম রাখে যেগুলো শুনলে তোমার বমি চলে আসবে। একদিন কি হলো শুনবে? বলো। একদিন রাতে আমাদের একটা মিটিং ছিল। রাত জেগে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে। তো রাতে যেহেতু মিটিং, হালকা স্ন্যাক্স জাতীয় খাবার দরকার ছিল। নেতা গোছের কিছু লোক মেয়েদের বলল প্রত্যেকে যেন 20টা করে রাইস বল তৈরি করে নিয়ে আসে। যদিও আমি বুঝতে পারছিলাম না মেয়েদের কেন রাইস বল তৈরি করে নিয়ে আসতে হবে। তারা মুখে বড় বড় কথা বলে লিঙ্গ বৈষম্য নিয়ে, আর বাস্তবে মেয়েদের খাবার বানাতে বলছে, ছেলেদের বলছে না। তো আমি ভাবলাম, লক্ষ্মী মেয়ের মতো আমি চুপচাপ থাকি। যথাসময়ে 20টা রাইস বল বানিয়ে নিয়ে হাজির হলাম। অন্য মেয়েরাও আনলো, কিন্তু তারা রাইস বলের সঙ্গে অন্য কিছু খাবারও নিয়ে এসেছিল, যেমন ডিম ভাজি, স্যামন। আমি বেশ সমালোচনার মুখে পড়লাম, কারণ আমি শুধু রাইস বল এনেছিলাম। বিশিষ্ট বিপ্লবীরা সবাই ভাতের বল নিয়ে হইচই করতে লাগলো। এই হলো তাদের বিপ্লব। তোমাদের ক্লাবের কি হলো শেষ পর্যন্ত? আমি হেসে হেসে বললাম, জুন মাসে সেরে দিয়েছি। খুবই মেজাজ খারাপ হয়েছিল। মিদরি বলল, প্রত্যেকে একটা একটা আরেকটার বেশি ধান্দাবাজ। তারা সবসময় ভয় থাকতো যে সবাই বুঝে যাবে তারা কিছুই জানে না। তারা সবাই একই বই পড়বে, আর একই বক্তৃতা দিবে, একই গান শুনবে, একই সিনেমা দেখবে, আর বিপ্লবের নাম করে মেয়েদের শরীরে হাত দিবে। তুমি বলো, এর নাম কি বিপ্লব? আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমি কখনো সত্যিকারের বিপ্লব দেখিনি। রুশ সাহিত্যে পড়ে অল্প কিছু জেনেছি, ওটুকুই। যাই হোক, এটা যদি ওদের বিপ্লব হয় তাহলে সে বিপ্লবের মধ্যে আমি নেই।
আমি সেটা থেকে 100 মাইল দূরে। খুবই ভালো সিদ্ধান্ত। আচ্ছা ওয়াতানাবে, তুমি কখনো ইনকাম ট্যাক্সের কোনো অফিসারের সঙ্গে কথা বলেছো? না তো, কেন? না, আমি ওদের দেখেছি, তারা অডিটে এসে খুব ভাব নেয়, বিভিন্ন হিসাবের ভুল ধরে, ঠিক থাকলেও ধরে, ঠিক না থাকলেও ভুল ধরে। তারপর গম্ভীরভাবে বলে, আপনাদের তো রেকর্ড রাখার ব্যবস্থা খুবই দুর্বল, অনেকগুলো রিসিট নেই, সবগুলো রিসিট জোগাড় করে আনেন। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি শুরু করি কাগজপত্র ঠিক করার জন্য, রিসিট জোগাড়ের চেষ্টা করি। এগুলা করতে করতে দুপুরের খাবারের সময় হয়ে যায়। তখন তাদের জন্য বাইরে থেকে দামি খাবার আনা হয়। কিছু খাবার আবার বক্স করে বেঁধে দেই, যেন তারা বাসায় নিয়ে যেতে পারে, ফ্যামিলির যে অন্যরাও খেতে পারে। তোমাকে বলি শোনো, আমার বাবা খুব সৎ একজন মানুষ, জীবনে কখনো 2 নম্বর ধান্দা করেনি। কিন্তু সেটা তুমি ইনকাম ট্যাক্সের লোকদের বলে বোঝাতে পারবে না, সে ভুল খুঁজতেই থাকবে। অথচ যাদের কাগজপত্র সত্যি ভুল আছে এবং যারা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে অনেক সম্পত্তির পাহাড় গড়ে তুলেছে, তাদের কাছে এরা যাবে না। এরা আসবে আমাদের মতো নিরীহ মানুষের কাছে। তোমার কি মনে হয় বিপ্লব হলে এসব মানুষ বদলে যাবে? তেমন কোনো সম্ভাবনা তো আমি দেখি না এখন পর্যন্ত। তাহলে এসব ফালতু বিপ্লব করে কী লাভ? আমি এগুলোতে মোটেই বিশ্বাস করি না। প্রেম হচ্ছে পৃথিবীর একমাত্র বিষয় যেটা আমি একটু একটু বিশ্বাস করি। চলো না প্রেম করি। চলো। মিদরি হাসল। আমি বললাম, প্রেম যখন হয়েই গেল তখন এটা অন্তত বলো, যাচ্ছিটা কোথায়? হাঁটছি তো হাঁটছিই কখন থেকে আমরা। হাসপাতালে। সে বলল, আমার বাবা সেখানে ভর্তি। আজকে আমার উপর দায়িত্ব পড়েছে তাকে সারাদিন দেখে রাখবো। মানে কি? তুমি না বললে তোমার বাবা উরুগুয়েতে? বোকা নাকি তুমি? আমি একটা কথা বললাম আর হুট করে বিশ্বাস করে ফেললে। আমার বাবা উরুগুয়ে যাবে কেন? হ্যাঁ, সে আমাদের মাঝে মধ্যে ভয় দেখায়, বলে সে আমাদের ফেলে উরুগুয়ে চলে যাবে, কিন্তু কখনো যায়নি। উনি হাসপাতালে কেন? কি অসুখ উনার? খারাপ কিছু হয়েছে? সে আসলে ভালো বা খারাপ পর্যায়ে আর নেই, মৃত্যুর জন্য দিন গুনছে। আমার মায়ের যে রোগ ছিল সেই একই রোগ হয়েছে তার, ব্রেন টিউমার। মা মারা গেছে 2 বছর আগে, তার বিরহে বাবারও একই রোগ হয়েছে। আমরা আর কোনো কথা না বলে সামনের দিকে এগোতে থাকলাম। একটা সেমি প্রাইভেট রুমে মিদরির বাবাকে রাখা হয়েছিল। আরেকজনের সঙ্গে শেয়ার করার রুম ছিল সেটা। রুমের মধ্যে 2টো বেড। দরজার কাছে যে বেডটা, সেখানে উনি শুয়েছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল মারাত্মকভাবে আহত হওয়া ছোটোখাটো কোনো জন্তু। বিছানার একদিকে কাত হয়ে অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিলেন। বাঁ হাতে সুই দিয়ে স্যালাইন চলছে। গায়ে কোনো মাংস নেই, শুধু চামড়া। মাথায় সাদা ব্যান্ডেজ করা। হাত দুটোতে অসংখ্য সুইয়ের দাগ। চোখ দুটো আধখোলা। অনেক দূরে কোথাও সে দৃষ্টি। রুমে ঢুকতেই তিনি আমাদের দিকে তাকালেন। 10 সেকেন্ডের মতো তাকিয়ে থেকে আবার দূরে কিছু একটা দেখতে লাগলেন। চোখগুলো দেখেই বোঝা যায় এই লোক আর বেশি দিন বাঁচবে না। সেখানে জীবনের কোনো চিহ্ন নেই। শরীরের অবস্থা একটা পরিত্যক্ত বাগান বাড়ির মতো। ঘরের সব আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছে। যে কোনো দিন ওপর থেকে হুকুম আসবে ঘরটা গুড়িয়ে দেওয়ার জন্য। মুখে খোঁচা খোঁচা দাড়ি। ভাবলাম এই লোকের জীবনী শক্তি হয়তো কমে গেছে, কিন্তু দাড়ি বড় হওয়া বন্ধ হয়নি। জানালার পাশের বেডে অন্য একজন রোগী বসা ছিল। তারও কথা বলার মতো অবস্থা নেই। মিদরি লোকটাকে হ্যালো বলল হেসে, হাতটা একবার নাড়ল। তারপর কয়েকটা কাশি দিয়ে বালিশের পাশ থেকে পানির গ্লাস টেনে পানি খেয়ে শুয়ে পড়ল। খোলা জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশ দেখা যায় না। একটা বিদ্যুতের খামে তার গিজগিজ করছে। 2টো চড়ুই সেখানে উড়ে এসে বসল। আজ তোমার কেমন লাগছে বাবা? বাবার কানের কাছে গিয়ে মিদরি এমনভাবে বলল যেন মাইক্রোফোন টেস্টিং করছে। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, 1 2 3, হ্যালো। ভালো না, ঠোঁট নেড়ে কোনো মতে বললেন তিনি, যেন কথাগুলো অনেক কষ্টের গলার ভেতরে শুকনো বাতাস থেকে তৈরি হচ্ছে। আজ মাথা ব্যথা করছে? মনে হচ্ছে লোকটা একসঙ্গে একটা বা 2টো শব্দের বেশি কথা বলতে পারে না। মিদরি বলল, মাথা ব্যথা করবে একটু, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। তোমার মাথায় মাত্র অপারেশন হয়েছে, ব্যথা হওয়াটা তো স্বাভাবিক না? আচ্ছা, তোমাকে পরিচয় করিয়ে দিই। ও হলো আমার বন্ধু ওয়াতানাবে। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম, বললাম আমি। মিদুরির বাবা তার ঠোঁট দুটো খুলে কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন না। মিদুরি বিছানার পায়ের কাছে রাখা টুলের দিকে ইশারা করলো। আমি গিয়ে বসলাম সেখানে। তার বাবাকে জিজ্ঞাসা করলো সে কিছু খেতে চায় কিনা।
না, তিনি বললেন। মাথার কাছে একটা টেবিলে পানির গ্লাস, বোতল আর ছোট একটা ঘড়ি রাখা। মিদরি হ্যান্ডব্যাগ থেকে বাবার জন্য কিছু পায়জামা, আন্ডারওয়্যার আর অন্য কিছু জরুরি জিনিস বের করে লকারে রাখলো। ব্যাগের মধ্যে আরও কিছু ছিল, তার মধ্যে ছিল কয়েক থোকা আঙুর, জেলি আর 3টা শশা। শশা? মিদরি যেন নিজেকে প্রশ্ন করলো, শশা কি করে এলো? আমার বোনের কি মাথা টাথা খারাপ হয়ে গেল? আমি কি তাকে ফোনে পরিষ্কার করে বলে দেওয়া লাগবে যে কি কি লাগবে? তার কেনার কথা ছিল কিউই ফল, সেটা না কিনে সে শশা ভরে দিয়েছে। হয়তো ভুল হয়েছে, আমি বললাম। ভুল শুনতেও পারে তো? হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু কিভাবে ভুল শুনবে? শশা আর কিউই দুটো কি কাছাকাছি কোনো শব্দ যে ভুল শুনবে? সে যদি একটু মাথাটা খাটাতো তাহলে ব্যাপারটা বুঝতে পারতো। একটা হসপিটালে শশার কি দরকার থাকতে পারে? হাসপাতালে একজন রোগী কি করবে শশা দিয়ে? বিছানায় শুয়ে কাঁচা শশা কচকচ করে খাবে? সে কি একটা খরগোশ? মিদরি বিছানায় বাবার মাথার কাছে বসলো। তারপর বাবাকে গড়গড় করে বাসার সব খবর বলতে লাগলো। টিভির ছবি খারাপ হয়ে গিয়েছিল, তারপর মিস্ত্রি এসে কী করে সেটা ঠিক করে গেল। ফুকুশিমা থেকে ফুফু সেদিন ফোন করেছিল আর বলেছিল কয়েকদিনের মধ্যে দেখা করতে আসবে। পাড়ার ওষুধের দোকানদার মিস্টার মিয়কো বাইক চালাতে গিয়ে পড়ে গেছে, পা ভেঙে গেছে তার, ইত্যাদি। ওর বাবা পাখির মতো শব্দ করে উত্তর দিচ্ছিল। মিদরি হঠাৎ আমার দিকে তাকালো, বলল, ওয়াতানাবে, তুমি কিছু খাও? আঙুর খাবে? না, আমি বললাম। 1 মিনিট পর মিদরি আমাকে টিফি রুমে নিয়ে গেল। সেখানে সোফায় বসে একটা সিগারেট ধরালো। হাসপাতালের পায়জামা পরা 3জন বয়স্ক রোগীও সেখানে বসে সিগারেট খাচ্ছিল। মিদরি আমার কানের কাছে এসে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি খেয়াল করেছো, এখানে এসে বসার পর থেকেই ওই টাকলা বুড়োটা আমার পায়ের দিকে তাকিয়ে আছে, ওই চশমাওয়ালা বুড়ো। তুমি দেখানোর মতো পোশাক পরেছো, ওরা দেখছে। আমি বললাম, সমস্যা তো কিছু দেখছি না আমি এতে। তোমার পাগুলো সুন্দর বলে নিশ্চয়ই দেখছে। তাহলে তো ভালোই। আমি নিশ্চিত লোকটার খুব ভালো লাগছে। আসলে হাসপাতালে করার মতো কাজ কি আছে বলো? সব কিছু একদম বোরিং এখানে। আর তার বোরিং জীবন আমি একটু উত্তেজনা আনতে পেরেছি। উত্তেজনায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, ঠিক না বলো? উল্টাও তো হতে পারে। মিদুরি হেসে আমার দিকে তাকালো, বলল, আমার বাবার ব্যাপারে তোমার কি মনে হয়, সে কেমন লোক হতে পারে? এ পর্যন্ত যা শুনেছি, মানে তুমি সেদিন যেটুকু বলেছো, তাতে তো মনে হচ্ছে খুবই বিচিত্র এক লোক, বললাম আমি। আরে ধুর, ওগুলোর অনেক কথাই বানানো। এবার তোমাকে সত্যিটা বলি, আমার বাবা কিন্তু খুব খারাপ লোক না। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মধ্যে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, আজে বাজে কথা বলে, তখন খুব রাগ হয়। কিন্তু ভেতরে ভেতরে সে খুব সৎ একজন মানুষ। আর আমার মাকে সে সত্যিই অনেক ভালোবাসতো। মিদুরি এমনভাবে আমার হাত ধরলো যেন রাস্তায় কেউ কিছু ফেলে দিয়েছে আর সে তা গোপনে তুলে নিচ্ছে। অনেকটা চোরের মতো আমার অর্ধেক হাত তার স্কার্টের উপর টেনে নিল। আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তোমাকে এরকম একটা বাজে জায়গায় নিয়ে আসার জন্য আমি খুবই সরি। আরও কিছুক্ষণ যদি আমার সঙ্গে থাকতে বলি, রাগ করবে? মিদরি বলল, তুমি চাইলে সারাদিন থাকতে পারি। আমি বললাম, 5টা পর্যন্ত অন্তত আনন্দের সঙ্গে তোমার সঙ্গে সময় কাটাতে পারবো, তারপর একটু উঠে যেতে হবে, না হলে আর চাকরি থাকবে না। তুমি এমনিতে কি করো রোববারে? কি আর করব, কাপড় ধুই, শুকাই, তারপর ইস্ত্রি করি, এই তো। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি তোমার মধ্যে, তুমি সব সময় কি সব কিছু নিয়ে কথা বলো, কিন্তু তোমার গার্লফ্রেন্ড নিয়ে বলো না কিছু। তুমি ওর সম্পর্কে আমাকে কিছু বলতে চাও না কেন? না, সেরকম না, কিন্তু আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডের সম্পর্কটা একটু জটিল ধরনের। তোমাকে আমি আগেই বলেছি সেটা। আমি নিজেই ঠিকমতো বুঝতে পারি না, আর নিজে যেটা বুঝি না সেটা তোমাকে ঠিকমতো বোঝাতেও পারবো না। ঠিক আছে, তোমাকে কিছু বোঝাতে হবে না, মিদরি বলল। আমি মনে মনে তোমার গার্লফ্রেন্ডের একটা ছবি এঁকে ফেলেছি। আমি যদি সেটা তোমাকে বলি, তুমি কি শুনবে? তুমি যখন এতই শোনাতে যাচ্ছ, তখন না বলে ছাড়বে না। তো আপত্তি করে আমি তেমন কোনো লাভ দেখছি না। আশা করি তোমার কল্পনাগুলা অত্যন্ত মজার হবে। ঠিক ধরেছ, খুবই মজার। আমার ধারণা সে একজন বিবাহিত মহিলা আর তুমি পরকীয়া করো। মারছে আমারে। বয়স হবে 32-33-এর মতো। খুবই বড়লোক আর সুন্দরী। সবসময় দামি জামা জুতো পরে, তার ব্রাগুলো সব দামি সিল্কের। ওই মহিলা খুবই কামুক টাইপের।
সেক্সের জন্য সবসময় পাগল হয়ে থাকে। সে যখন তোমার সঙ্গে বিছানায় যায় খুবই নোংরা নোংরা কথা বলতে ভালোবাসে। ব্লু ফিল্মের মতো তোমার বিচিত্র সব পদ্ধতিতে উথাল পাতাল সেক্স করে। তোমরা ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে বিকালবেলা একসঙ্গে বিছানায় যাও। ছুটির দিনেও করতে, কিন্তু এদিন তার আধবুড়ো হাজব্যান্ড বাসায় থাকে বলে সে করতে পারে না এসব। এটা নিয়ে তার প্রতি রোববার মেজাজ খারাপ থাকে। আর তুমিও মেজাজ খারাপ করে দুনিয়ার সব কাপড় ধুয়ে ইস্ত্রি করে ফেলো। ঠিক বলছি না? একদম ঠিক বলেছ। আসলে তোমার কাছে কিছু লুকানোই সম্ভব না, তুমি তো ঠিক বুঝে ফেলো। আয় হায়। সে একটু অন্যরকমভাবে সেক্স করতে চায়, সেডিসদের মতো। সবসময় চায় তুমি তার হাত পা চোখ বেঁধে তাকে পাগলের মতো কামড়াও, তাকে পিটাও, মারো এবং ব্যথা দাও। এই ব্যথা পেয়ে সে মজা পেতে চায়। শরীরের প্রতিটা সেন্টিমিটারে তোমার দাঁত আর জিভের স্পর্শ চায়। তারপর সে তোমাকে তার শরীরের অদ্ভুত অদ্ভুত সব সেক্স টয় দেখাতে এবং ঢোকাতে বাধ্য করে। তোমার কল্পনা শক্তি খুবই উঁচু, খুবই দারুণ মিদরি। সে এসব করার জন্য সবসময় পাগল হয়ে থাকে। সে প্রতিদিন ভাবে এসব নিয়ে। তার অনেক সময়, অবসর সময়ের প্রতিটা সেকেন্ড সেগুলো নিয়ে ভাবতে থাকে। ব্লু ফিল্ম দেখে নতুন নতুন জিনিস শিখে। তারপর তুমি যখন বাড়িতে যাও সে তার ভাবনাগুলোকে ইমপ্লিমেন্ট করতে শুরু করে। সে তোমার সঙ্গে প্রতিটা পজিশন ট্রাই করে এবং প্রতিটা পজিশনে অন্তত 3বার করে অর্গাজম হয় তার। তারপর সে তোমার মুখে হাত দিয়ে বলে, আমার সঙ্গে অনেক মজা, তাই না? এরপর তুমি কি আর কচি কচি মেয়েদের সঙ্গে করবে? এরপর তো আর ওদের সঙ্গে করে তোমার মজাই লাগবে না। তুমি ইদানিং সম্ভবত অনেক বেশি ব্লু ফিল্ম দেখছো মিদরি। আমি হাসতে হাসতে বললাম। তুমি কি করে বুঝলে? আমি তো আসলেই দেখছি। সত্যি কথা বলতে কি, এসব মুভি দেখতে আমার খুব ভালো লাগে। আমার ইচ্ছা একদিন তোমার সঙ্গে সিনেমা হলে বসে সব দেখব। আমাকে নিয়ে যাবে তো? আচ্ছা, নিয়ে যাব, আমি বললাম। এরপর যেদিন তুমি ফ্রি থাকো সেদিন যাব আমরা। সত্যি নিয়ে যাবে? আমি খুবই খুশি হলাম। তুমি আমাকে সবচেয়ে জঘন্য টাইপের একটা ছবি দেখাবে, যেটাতে সব নোংরা ব্যাপারগুলো থাকবে। আমার ওগুলো খুবই ভালো লাগে, বেশি বেশি ভালো লাগে। ঠিক আছে, আমরা যাব, কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলেছি ব্লু ফিল্ম মুভির কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? না, বলনি। আন্দাজ করে বলো তো। তোমার ব্যাপারে আন্দাজ করা খুবই মুশকিলের একটা কাজ, সেটা করতে পারবো না। তুমি বলো, আমি শুনি। আমার সবচেয়ে ভালো লাগে যখন ঢোক গেলার শব্দ হয়। মানে? আরে বোকা, যখন শুরু হয় কাজ কারবার, তখন হলের সবাই একসঙ্গে ঢোক গেলে তখন গপ করে একটা শব্দ হয়। এই শব্দ শুনতে আমার যে কি মজা লাগে, কি কিউট একটা শব্দ। হাসপাতালের রুমে ফিরে গিয়ে মিদরি তার বাবার সঙ্গে একগাদা কথা বলল। 11টার দিক পাশের বেডের লোকটার স্ত্রী এসে হাজির হলেন। তিনি তার স্বামীর জামা কাপড় বদলে দিয়ে একটা কমলা ছিলে খাওয়াতে শুরু করলেন। মহিলাটার মুখটা গোলগাল, সুখী সুখী চেহারা, খুব সুন্দর করে কথা বলেন। মিদরির সঙ্গে বেশ আলাপ হলো তার। একজন নার্স স্যালাইনের বোতলটা বদলে দিয়ে গেল। আমি জানলা দিয়ে বিদ্যুতের খাম্বার দিকে তাকিয়ে রইলাম। চড়ুই পাখির বদলে দুটো কাক এসে বসেছে সেখানে। এক টুকরো পাউরুটি নিয়ে নিজেদের মধ্যে টানাটাহিচড়া করছে তারা। 11:30টার দিকে ভিজিটিং ডাক্তার এলো। মিদরি আর আমি বাইরে বেরিয়ে করিডোরে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো। মিদরি তাকে জিজ্ঞাসা করলো, বাবার অবস্থা কেমন? মাত্র তো সার্জারি করা হয়েছে, পেন কিলার দিয়েছি, ডাক্তার বলল। 2-3 দিন পর বোঝা যাবে আসলে তার কি অবস্থা। হয়তো উনি সুস্থ হয়ে যাবেন, আর যদি সুস্থ না হন তখন সবাই মিলে বসে আবার সিদ্ধান্ত নিতে হবে। কী টাইপের সিদ্ধান্ত? আপনি নিশ্চয়ই বলবেন না তার মাথার মধ্যে আবার অপারেশন করতে হবে? করতে হতেও পারে, এখনও কিছু বলতে পারছি না। সময় আসুক, তখন দেখা যাবে। কথাটা বলে ডাক্তার মিদুরির পায়ের দিকে তাকালো, বলল, আপনার স্কার্টটা কিন্তু দারুণ। মিদুরি সঙ্গে সঙ্গে আমার দিকে তাকালো, বলল, দেখেছো, সবাই পছন্দ করছে। আমি বলেছিলাম না এটা অনেক সুন্দর? সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় সমস্যা হয় না? প্রশ্ন করল ডাক্তার। একটু হয়, লোকজন ড্যাব ড্যাব করে পায়ের দিকে তাকিয়ে থাকে। আমি খুব একটা পাত্তা দিই না, নিজের মতো করে হাঁটি। খুবই ভালো। আমার মনে হয় আপনার বাবার সঙ্গে সঙ্গে আপনার মাথায়ও একটা অপারেশন হওয়া জরুরি। আমি আপনার মাথাটা কেটে দেখতে চাই ভেতরে কী অবস্থা, নাটবল্টু ঢিলা কি না সেটা দেখাটা খুবই জরুরি। আর আপনাকে একটা পার্সোনাল রিকোয়েস্ট করতে চাই, আপনি দয়া করে হাসপাতালের সিঁড়ি দিয়ে উঠবেন না। আমাদের এখানে এলিভেটর আছে, ওটা ব্যবহার করবেন। আমাদের হাসপাতালে ইতিমধ্যে অনেক রোগী আছে। আপনাকে দেখে আরও কিছু নতুন রোগী যদি এসে ভর্তি হতে চায়, আমরা তাদের সিট দিতে পারবো না, তখন আমাদের খুব বদনাম হবে। লাঞ্চ টাইম শুরু হলো। একজন নার্স একটা ট্রলি ঠেলে রুমে রুমে খাবার দিয়ে পৌঁছে দিচ্ছে।
মিদরির বাবাকে দেওয়া হলো স্যুপ, কলা, অল্প একটু সবজি আর সেদ্ধ মাছ। মিদরি তার বাবাকে খাটে বসালো আর চামচ দিয়ে স্যুপ খাওয়াতে শুরু করলো। 5-6 চামচ অনেক কষ্ট করে খেলেন তিনি। তারপর মুখটা সরিয়ে ফেললেন। অনেক চেষ্টা করে জড়িয়ে জড়িয়ে বললেন, আর না, আর না। বাবা, তোমাকে অন্তত স্যুপটা শেষ করতে হবে। মিদরি বলল, না, পারছি না আমি আর। তোমাকে নিয়ে আর পারলাম না। ঠিকমতো খাওয়া দাওয়া যদি না করো তুমি কি শক্তি ফিরে পাবে? পাবে না। বাথরুম ধরেছে, বাথরুমে যাবে? না, তিনি বললেন। আচ্ছা ঠিক আছে, তুমি বরং শুয়ে থাকো। মিদরি বাবাকে কথাটা বলে আমার দিকে তাকালো, বলল, চলো আমরা নিচে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। আমরা নিচে হাসপাতালের ক্যান্টিনে গেলাম, কিন্তু খাওয়ার মতো রুচি ছিল না। ভিড়ে ধাক্কাধাক্কির জন্য রুচিটা চলে গিয়েছে। প্রচুর লোক গিজগিজ করছে। টেবিলগুলো সব দখল হয়ে আছে। আরও কিছু মানুষ টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। একজন উঠলে আরেকজন দ্রুত সে জায়গা নিয়ে বসে যাচ্ছে। গপাগপ খাচ্ছে আর কথা বলছে সবাই, সবই রোগব্যাধি নিয়ে। আমি একটা টেবিল দখল করে বসে পড়লাম। মিদরি গিয়ে অ্যালুমিনিয়ামের ট্রেতে করে 2টো সেট লাঞ্চ নিয়ে এলো। অনেকগুলো আইটেম, সামান্য ভাত, স্যুপ, পটেটো সালাদ, কুচি কুচি করে কাটা খানিকটা বাঁধাকপি, সেদ্ধ সিম আর ক্রিম সসও আছে। আমি কিছুই খেতে পারলাম না। মনে হচ্ছিল গলা দিয়ে নামবে না। কিন্তু মেদরি বেশ তৃপ্তি নিয়ে খেলো। খাবার পর থেকে যেন 2 কাপ চাও নিয়ে এলো। তোমার খিদে নেই? গরম চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করলো সে। একদম না, আমি বললাম। বুঝতে পেরেছি। অনেকেই আছে যারা হাসপাতালে বসে খেতে পারে না। যাদের অভ্যাস নেই তাদের এরকম হয়। এখানকার রোগের গন্ধ, বাতাস, শব্দ, মানুষের চেহারা, তাদের হতাশা সব কিছু মিলে খাবারের রুচি আর থাকে না। তবে একবার যদি তোমার অভ্যাস হয়ে যায় তখন আর সমস্যা হবে না। আমাকে দেখো কেমন পেট ভরে খেলাম। তোমাকে আসলেই অনেক কষ্ট করতে হয়, এখন বুঝতে পারছি। ঘোড়ার আন্ডা বুঝেছো তুমি, কেউ বুঝে না। আত্মীয়রা যখন কেউ বাবাকে দেখতে আসে তখন তারা সবসময় তোমার মতো এরকম অর্ধেক খায় আর খেতে পারে না। আমার খাওয়া দেখে অবাক হয়ে বলে, বাহ মিদুরি, তুমি তো অনেক খেতে পারো। আমি তখন মনে মনে তাদের কুৎসিত কিছু গালি দিয়ে দেই। গালি দাও? কেন দেব না? এখানে রোগীর যত্ন কে নিচ্ছে? আমি। রোগীর গু-মুত কে পরিষ্কার করছে? আমি। শরীর মুছে দিচ্ছে কে? আমি। অথচ তারা এখানে আধা ঘন্টার জন্য রোগী দেখতে আসছে। পৃথিবী ধন্য হয়ে যাচ্ছে তাতে। অর্ধেক খাবার খাচ্ছে আর ঢং করে বলছে, বাহ মিদুরি, তুমি তো অনেক খেতে পারো। মনে হয় ইট দিয়ে বাড়িতে দাঁত মুখ সব ভেঙে দেই। তারা আমাকে কি মনে করে? আমি একটা কুলুর বলদ? একটা বারের জন্যও কেউ বলছে না। এখানে দিনের পর দিন থাকছি আমি। অসুস্থ একটা মানুষের সেবা করছি। আমারও সহ্যের একটা সীমা আছে। বাকি সবার মতো আমিও হাঁপিয়ে উঠতে পারি। মাঝে মাঝে এত খারাপ লাগে যে একা একা বসে বসে আমি কাঁদি। তোমাকে এখানে সপ্তাহে কদিন আসতে হয়? আমি প্রশ্ন করলাম। সাধারণত 4 দিন, মিদরি বলল। যদিও হাসপাতালের ডাক্তাররা বলে এখানে 24 ঘন্টা নার্সিং ফ্যাসিলিটি আছে, কিন্তু আসলে সেটা কথার কথা। সুন্দর সুন্দর কথা বলতে হয় তাই বলে। পরিবারের কাউকে না কাউকে এসে কাজ করতেই হয়। আমার বোন আসে 3 দিন আর আমি 4 দিন। অথবা আমরা 2 বোন মিলে রুটিন করে দোকানে বসি। সংসারও তো চালাতে হবে নাকি? তারপর আছে ভার্সিটির ক্লাস। পাগল হওয়ার মতো একটা অবস্থা আমার। এর মধ্যেও আমরা ডেটের জন্য অল্প কিছু সময় বের করি। বিশ্বাস করো, আমাদের 2 বোনের হাতে কোনো সময় নেই। এত ব্যস্ত তুমি, তার মধ্যে আমার সঙ্গে কিভাবে তুমি সময় কাটাচ্ছ? তোমার সঙ্গে সময় কাটাচ্ছি কারণ এটা আমার জীবনে এখন একমাত্র বিনোদন। তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে, মিদরি বলল। আচ্ছা তুমি বরং একটা কাজ করো, তুমি আজ কয়েক ঘন্টার জন্য বাইরে থেকে ঘুরে এসো, আমি বললাম। ততক্ষণ আমি তোমার হয়ে তোমার বাবার দেখাশোনা করছি। তুমি এই কাজটা কেন করবে? করব, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বলি, আমি তোমাকে খুব পছন্দ করি। আমি চাই তুমি হসপিটাল থেকে একটু সময় বের করে নিজেকে কিছু সময় দাও। তুমি যাও, বাইরে গিয়ে ঘুরে আসো, মাথাটা পরিষ্কার হবে। মিদুরি একটু চিন্তা করে মাথা ঝাঁকালো, বলল, তুমি ঠিকই বলেছ। আসলে মাথা পরিষ্কার হয়ে যেতে পারে, কিন্তু হসপিটালে কি কি করতে হয়, কিভাবে রোগীর সেবা করতে হয়, তুমি কিছু জানো? তুমি কিভাবে বাবার দেখাশোনা করবে? এতক্ষণ তো তুমি করলে। তোমাকে দেখলাম, মোটামুটি বুঝে গেছি যে কি কি করতে হবে। বলবো? পরীক্ষা নেবে আমার? হ্যাঁ, বলো তো দেখি। স্যালাইনের লাইনের দিকে খেয়াল রাখতে হবে, লাইনটা ক্লিয়ার আছে নাকি। তারপর কিছুক্ষণ পরপর পানি খাওয়াতে হবে। মুখে ঘাম জমলে ঘাম মুছে দিতে হবে। কাশি হলে কফটা টিস্যুতে পেঁচিয়ে ময়লা ঝুড়িতে ফেলতে হবে। বিছানার নিচে একটা বেড প্যান দেখেছি, বাথরুম পেলে ওটার ব্যবহার করাতে হবে।
কীভাবে ব্যবহার করাবো সেটা ডিটেলস শুনতে চাইলে বলবো না আমি, কিন্তু পারবো আমি। আর যদি তার খিদা লাগে আমি তাকে বাকি খাবার খাইয়ে দিতে পারবো। যদি কিছু না বুঝি হসপিটালে নার্স তো আছেই, তাদের ডাকবো, কোনো সমস্যা নেই। আমার মনে হয় এতেই হবে, মৃদু হেসে বলল মিদরি। আরেকটা ব্যাপার, বাবা মাঝে মাঝে উদ্ভট সব কথাবার্তা বলে, মন গড়া কোনো কথা হয়তোবা বলে বসবে, যেগুলোর মাথা মুন্ডু তুমি কিছুই বুঝবে না। তুমি আবার সেগুলো নিয়ে বেশি চিন্তা করতে যেও না কিন্তু। কোনো সমস্যা নেই, বললাম আমি। মিদরি রুমে এসে তার বাবাকে বলল তার কিছু কাজ আছে, একটু বাইরে যাচ্ছে, ততক্ষণ আমি তার দেখাশোনা করব। তিনি কথার কোনো উত্তর দিলেন না। কে তার দেখাশোনা করবে সেটা নিয়ে তার বিশেষ কোনো চিন্তা নেই বলে মনে হলো। তিনি শুয়ে থেকে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন। মাঝে মধ্যে চোখের পলক পড়ছে বলে বোঝা যাচ্ছে তিনি বেঁচে আছেন। চোখ দুটো লাল টকটকে। অনেক মদ খেলে এরকম চোখ হয়। প্রতিবার যখন নিঃশ্বাস নিচ্ছিলেন বুকটা ফুলে উঠছিল। ওইটুকু বাদ দিলে তার শরীরের কিছুই নড়ছে না। মিদরি চলে যাওয়ার পর আমি তার বাবার সঙ্গে কথা বলবো কি না ভেবে ভেবে ভাবতে থাকলাম। এতে হয়তো উনি একটু সহজ বোধ করবেন, কিন্তু কি বলবো সেটা আর কি ভেবে পেলাম না, তাই চুপ করে রইলাম। একসময় তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আমি বিছানার কাছে বসে তার দিকে তাকিয়ে রইলাম। আশা করি আমি যতক্ষণ আছি তার নিঃশ্বাস চলতে থাকবে। আমার সামনে মারা গেলে সেটা খুব একটা অদ্ভুত ব্যাপার হবে, কারণ তার সঙ্গে আমার জীবন আজই প্রথম দেখা। তিনি অবশ্য মরলেন না, চুপচাপ ঘুমিয়েছিলেন শুধু। তার মুখের কাছে মুখ নিয়ে নিঃশ্বাসের শব্দ পেলাম। নিশ্চিন্ত মনে পাশের বেডের রোগীর গোলগাল স্ত্রীর সঙ্গে গল্প জুড়ে দিলাম। মহিলা আমাকে মিদরির বয়ফ্রেন্ড ভেবে পুরোটা সময় কথা চালিয়ে গেলেন। এমনভাবে মিদরির প্রশংসা করতে লাগলেন যে মনে হলো এটা জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে। উল দিয়ে কিছু একটা বুনতে বুনতে তিনি বললেন, খুবই চমৎকার মেয়ে, বুঝছো? ওর বয়সে একটা মেয়ের বাবার এত যত্ন নেয়, এত ভালো, মনটা খুব নরম, মায়ায় ভরা। ওর ঠিকমতো যত্ন নিও, কিন্তু কখনো ছেড়ে যেতে দিও না। ওর মতো কাউকে কিন্তু জীবনে আর পাবে না। আমি ওর ঠিকমতো যত্ন দিব, ছেড়েও যেতে দেব না। আপনি এটা নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, মহিলাকে আশ্বস্ত করলাম। আমার বাসায় ওর বয়সে একটা ছেলে আছে আর একটা মেয়ে। ছেলেটার বয়স 17 আর মেয়ের 21। তারা মনের ভুলেও কেউ হাসপাতালে আসার কথা চিন্তাও করে না। স্কুল ছুটি হওয়ার পর বাসায় আসে, তারপর যে যার মতো করে বাইরে চলে যায়, ডেট করে, না হয় সার্ফিং, না হয় অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। যখন টাকা দরকার হয় তখন আমার কাছে এসে টাকার জন্য ঘ্যান ঘ্যান করতে থাকে। টাকা দেওয়া মাত্রই তারা আবার বাইরে চলে যায়। 1:30টার দিকে মহিলা বাজার করার জন্য বাইরে চলে গেলে আমার কানটা একটু আরাম পেল। রুমটা অনেক বেশি নীরব হয়ে গেল। দুজন রোগী তখন গভীর ঘুমে। জানালা দিয়ে বিকেলের হালকা রোদ ঢুকছিল। আমি টুলে বসে ঝিমাতে লাগলাম। বাতাসে কিসের যেন একটা গন্ধ, সম্ভবত মাছের গন্ধ। মিদুরির বাবা লাঞ্চের সময় মাছ খাননি, সেটা এখন বেশ গন্ধ ছড়াচ্ছে। বাইরে করিডর দিয়ে কয়েকজন নার্স শব্দ করে হেঁটে গেল। তারা নিজেদের মধ্যে কী নিয়ে যেন ঝগড়া করছিল। একবার এক ডক্টর রুমের মধ্যে উকি দিয়ে আবার চলে গেলেন। আগে জানলে সঙ্গে করে একটা বই অন্তত নিয়ে আসতাম, বসে আরাম করে পড়া যেত। রুমে কোনো খাবারের কাগজ বা ম্যাগাজিন ছিল না, যেটা পড়া যেতে পারে সেরকম কোনো ম্যাগাজিন ছিল না, আর কিছুই ছিল না বলতে গেলে। ছাপার অক্ষরের জিনিসগুলোর মধ্যে শুধু একটা ক্যালেন্ডার দেয়ালে ঝোলানো ছিল। মিদুরির বাবা হঠাৎ ঘুম ভেঙে কাশতে শুরু করলেন। আমি উঠে গিয়ে কয়েকটা টিস্যু জোগাড় করে তার কফ ফেলতে সাহায্য করলাম। তোয়ালে দিয়ে কপালের ঘামটি মুছে দিলাম। পানি খাবেন, জানতে চাইলাম আমি। উত্তরে তিনি ঠিক 4 মিলিমিটারের মতো মাথা নাড়লেন, যার উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। মনে সন্দেহ দূর করার জন্য আমি পানির ছোট বোতলটা তার কাছে নিয়ে গেলাম, মুখের দিকে তুলে ধরলাম। তিনি অল্প অল্প করে পানি খেতে লাগলেন। তার ঠোঁটগুলো শুকিয়েছিল। পানি খাওয়ার সময় পুরো শরীরে একটু একটু করে কাঁপছিল। পুরো বোতলের পানি খেয়ে শেষ করে ফেললেন। আরও পানি দেব, আমি প্রশ্ন করলাম। তিনি মনে হলো কিছু একটা বলার চেষ্টা করছেন। আমি তার কানের কাছে মুখ নিয়ে গেলাম। আর না, থেমে থেমে কথাগুলো বললেন তিনি। আপনার তো খিদে লাগার কথা, দুপুরে তো প্রায় কিছুই খাননি, খাবেন কিছু? জিজ্ঞেস করলাম তাকে। তিনি হালকা মাথা নাড়িয়ে সায় দিলেন। আমি তাকে বিছানায় উঠিয়ে বসালাম। চামচে করে একটু সবজি সেদ্ধ আর মাছ খাওয়ালাম। অর্ধেক মতো খেতে পারলেন। এটুকু খাবার খাওয়াতেই অনেক সময় লাগলো। একটা পর্যায়ে তিনি মাথা নেড়ে আমাকে বোঝালেন তিনি আর খেতে যাচ্ছেন না। ফল খাবেন, আমি জানতে চাইলাম। তিনি আবারও মাথা নেড়ে কোনো মতে বললেন না।
আমি টাওয়েল দিয়ে তার মুখটা মুছে দিলাম। খালি থানা বাসনগুলা বাইরে করিডোরে রেখে এলাম। ততক্ষণে মিদরির বাবা বালিশে মাথা দিয়ে ছাদের দিকে চোখ করে তাকিয়ে আছেন। তিনি সম্ভবত সিদ্ধান্ত নিতে পারছিলেন না চোখটা খোলা রাখবেন নাকি বন্ধ করবেন। আমার দিকে একটুখানি তাকালেন। তাকে দেখে মনে হলো তিনি আমার সঙ্গে থাকতে বেশ স্বস্তি বোধ করছেন। তিনি হয়তো আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছেন, তার পরিচিত কেউ। আজ বাইরে খুব সুন্দর একটা দিন। আমি টুলের মধ্যে পা তুলে বসতে বসতে তাকে বললাম, বেশ ঝলমলে রোদ উঠেছে, আবহাওয়াটাও খুব চমৎকার। সবচেয়ে বড় কথা হলো আজ রোববার, ছুটির দিন। আপনি যেখানেই যাবেন লোকজনের ভিড় লেগে আছে। সাধারণত রোববার আমি বাইরে বের হই না। আমি কি করি জানেন? আমি রুমে বসে থাকি, মাঝে মধ্যে কাপড় চোপড় ধুই, সেগুলো ইস্ত্রি করি। কাপড় ইস্ত্রি করা মজার একটা কাজ। অনেকে মনে করে কঠিন, কিন্তু কাজটার মধ্যে এক ধরনের মজা আছে। আপনাকে বলি, আয়রন ঘষতে ঘষতে কাপড়ের ভাঁজটা যখন সমান হয়ে যায়, তখন সেটা দেখার মধ্যে এক ধরনের আনন্দ আছে। আজ এগুলা কিছুই করতে পারিনি। সমস্যা নেই, কাল সকালে ঘুম থেকে একটু আগেই উঠে পড়ব, তখন করব এগুলো। মিদুরির বাবা একইভাবে তাকিয়ে রইলেন। আমি গল্প চালিয়ে গেলাম। কাল অবশ্য খুব জরুরি একটা ক্লাস আছে, নাটকের ইতিহাস ক্লাস। আমি আর মিদরি এই ক্লাসটা একসঙ্গে করি। এই ক্লাসেই আমাদের প্রথম পরিচয়। এটা আমাদের একটা কমন কোর্স। সেখানে আমরা ইউরিপিডিসের উপর পড়াশোনা করি। ইউরিপিডিসকে জানেন তো, একজন প্রাচীন গ্রিক ব্যক্তি। তার নাটকের বৈশিষ্ট্য হলো নাটকগুলো অনেক পেঁচানো, আর চরিত্রগুলোকে মনে হয় তারা যেন ফাঁদে আটকে আছে, ছটফট করছে। আমি একটানা কথা বলেই গেলাম। তিনি চোখ খোলা রেখে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দেখে বোঝার উপায় নাই আমি যা বললাম তার কিছু উনি বুঝলেন কিনা। এত কথা বলতে গিয়ে আমার বেশ খিদে পেয়ে গেল। সকালে তো নাস্তা করিনি। ট্রেনে ওঠার আগে কি একটা স্যান্ডউইচ খেলাম। তারপর এখানে লাঞ্চেও কিছু খেতে পারিনি। খিদে লাগাটাই স্বাভাবিক। ক্যাবিনেট খুলে দেখলাম খাওয়ার মতো কিছু আছে কিনা। তেমন কিছু নেই। আঙুর আর শশা। আমি শশাগুলো হাতে নিলাম। মিদরির বাবাকে বললাম, আপনার শশা খেয়ে ফেলছি কিন্তু, আশা করি আপনি কিছু মনে করবেন না। কি করব, প্রচণ্ড খিদে লেগেছে যে। উনি কোনো উত্তর দিলেন না। আমি 3টা শশা ধুয়ে একটা পিরিচে সয়া সস দিয়ে মাখিয়ে খেলাম। তারপর একটা শশা তুলে কচকচ করে আবার খাওয়া শুরু করলাম। মজা আছে, খেয়ে দেখতে পারেন, মিদরির বাবাকে বললাম। একদম তাজা আর কচি, মনে হচ্ছে গাছ থেকে এইমাত্র কেউ ছিঁড়ে এনেছে। কিউই ফল থেকে 100 গুণ ভালো, কোনো সন্দেহ নেই। খেয়ে দেখবেন নাকি? আমি আর একটা শশা একইভাবে খেয়ে ফেললাম। শশা খাওয়ার কচকচ শব্দে রুম ভরে উঠল। আপনি কি কিছু খেতে চান? জিজ্ঞেস করলাম তাকে। তিনি আমার হাতের শশার দিকে ইঙ্গিত করলেন। চমৎকার, আমি হেসে বললাম। ছুরি দিয়ে শশার ছোট ছোট টুকরা করলাম, যেন উনি আরাম করে খেতে পারেন। তারপর টুথপিকে লাগিয়ে তার মুখে দিলাম। চেহারায় তেমন কোনো পরিবর্তন হলো না, কিন্তু তিনি বেশ কিছুক্ষণ ধরে চিবোলেন। কচকচ শব্দ হলো। অবশেষে গিলে ফেললেন। কেমন লাগলো খেতে? ভালো। বাহ, আপনার যেহেতু খাবার খেতে ভালো লাগছে, তার মানে আপনি একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। এই যাত্রায় টিকে যাবেন বোধ হয়। তিনি পুরো একটা শশা খেয়ে ফেললেন। খাওয়ার পর পানি খাইতে চাইলে আমি বোতলে করে তাকে পানি খাওয়ালাম। তার কয়েক মিনিট পর উনি প্রস্রাব করতে চাইলেন। আমি প্রস্রাবের পাত্র বিছানার নিচ থেকে বের করে চাদরের নিচে তার লুঙ্গির মুখে ধরলাম। বাথরুমে গিয়ে ধুয়ে পাত্রটা পরিষ্কার করে আনলাম। টুলে বসে তাকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে এখন আপনার? তিনি হাত দিয়ে তার মাথা দেখালেন। মাথা ব্যথা করছে? হুম। ব্যথা করাটাই তো স্বাভাবিক না? এত বড় একটা অপারেশন হয়েছে আপনার। আমার কখনো অপারেশন হয়নি, তাই আমি জানি না কী রকম কষ্ট হচ্ছে আপনার। টিকিট, তিনি বললেন। টিকিট? কিসের টিকিট? মিদরি, তিনি আবার বললেন। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না তিনি কিসের কথা বলছেন, তাই চুপ করে রইলাম। তিনি নিজেও এরপর চুপ করে গেলেন। আমার দিকে বড় চোখ করে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম উনি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না সেটা কি হতে পারে। আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? জিজ্ঞেস করলাম তাকে। তিনি বললেন, মিদরি, উনো। উনো মানে কি? আপনি কি উনো স্টেশনের কথা বলছেন? তিনি মাথা নাড়লেন। আমি সূত্রগুলো মেলানোর চেষ্টা করলাম। কি হতে পারে? বললাম, আপনি কি বলতে চাইছেন প্রথমে বললেন টিকিট, তারপর মিদরি, তারপর বললেন উনো, অর্থাৎ উনো স্টেশন থেকে টিকিট কেটে মিদরি কোনো একটা ট্রেন ধরবে,
এরকম কিছু? তিনি কিছু একটা বলার চেষ্টা করলেন আবারও, কিন্তু এবারও পারলেন না। আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। তিনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টি আগের চেয়ে পরিষ্কার। যে হাতে স্যালাইনের লাইন দেওয়া নেই সেটা তুলে আমার দিকে ইশারা করলেন। হাত যেভাবে কাঁপছিল তাতেই বোঝা যাচ্ছিল এটুকুতেই তার অনেক কষ্ট হচ্ছে। আমি উঠে গিয়ে তার হাত ধরে ফেললাম। তিনি শক্তি সঞ্চয় করে আমাকে বললেন, প্লিজ চিন্তা করবেন না। আমি বললাম, দেখছি ব্যাপারটা। মিদরিকে আমি উনো স্টেশন থেকে টিকিট কেটে দেব, কোনো সমস্যা নেই, দেখে রাখবো ওকে। তিনি হাত নামিয়ে চোখ বন্ধ করে ফেললেন। জোরে একটা নিঃশ্বাস ফেলে আবার ঘুমিয়ে পড়লেন। আমি পরীক্ষা করে দেখলাম আসলে ঘুমিয়ে পড়েছেন নাকি মরে গেছেন। নিঃশ্বাস পড়ছে। যাক, বাঁচা গেল, এখনও জীবিত আছেন তিনি। হঠাৎ করে মনে হলো এই মৃত্যু পথযাত্রী ছোটোখাটো মানুষটির প্রতি আমার মনের মধ্যে কোনো একটা জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে। আমি তার প্রতি বেশ সহানুভূতি হয়ে বোধ করলাম। অন্য রোগীটির স্ত্রী কয়েক মিনিট পরেই ফিরে এলেন এবং এসেই যথারীতি তার কথার দোকান খুলে বসলেন। আমাকে জিজ্ঞাসা করলেন সব কিছু ঠিক আছে কিনা। 3টার একটু পরেই মিদরি ফিরে এলো। আমি পার্কে গিয়ে চুপচাপ বসেছিলাম। বলল সে, তুমি যেভাবে বলেছিলে সেভাবে করে মাথাটা একটু খালি করার চেষ্টা করলাম। খালি হলো? জানতে চাইলাম আমি। একটু। এখন কেমন লাগছে? আগের চেয়ে ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও এখন আমি ক্লান্ত, তবুও আগের চেয়ে বেশ হালকা লাগছে। আমার মনে হয় আমি ঠিক বুঝতে পারিনি আমি কতটা বেশি ক্লান্ত ছিলাম। ওর বাবা ঘুমাচ্ছিল। সেই মুহূর্তে আমাদের করার মতো কিছুই ছিল না। ভেন্ডিং মেশিন থেকে কফি কিনে টিভি রুমে গিয়ে বসলাম। মিদরি একটা সিগারেট ধরালো। মিদরিকে জানালাম তার অনুপস্থিতিতে ওর বাবা কী কী করেছেন। বললাম, বেশ লম্বা একটা ঘুম দিয়েছেন, ঘুম থেকে উঠে লাঞ্চের বাকি খাবার খেয়েছেন, তারপর আমাকে শশা খেতে দেখে পুরো একটা শশা খেয়ে ফেলেছেন, প্রস্রাব করেছেন, ইত্যাদি। তুমি একটা খুব দারুণ মানুষ, মিদরি বলল। আমার তো তাকে হাজার চেষ্টা করেও কিছু খাওয়াতে পারিনি, আর তুমি তাকে পুরো একটা শশা খাইয়ে দিয়েছ। সম্ভবত আমি মজা করে খাচ্ছিলাম দেখে ওনার খেতে ইচ্ছা হয়েছিল। আমার কি মনে হয় জানো, তুমি যখন কোথায় যাও তখন সেখানকার মানুষজন তোমাকে খুব আপন করে ভাবতে শুরু করে, তোমার সঙ্গে খুব সহজ হয়ে উঠে যায়। আবার আমার পরিচিত অনেক মানুষ আছে যারা আমার সম্পর্কে ঠিক উল্টোটাই বলে থাকে। মিদুরি হেসে বলল, আমার বাবার সঙ্গে বেশ কিছুটা সময় তো কাটালে, এবার বলো দেখি তার সম্পর্কে তোমার কি ধারণা। বেশ চমৎকার একজন মানুষ, বললাম আমি। যদিও আমাদের মধ্যে সেই রকম কোনো কথাই হয়নি, তারপরও তাকে আমার খুব পছন্দ হয়েছে। পুরোটা সময় চুপচাপ ছিলে? মোটামুটি। 1 সপ্তাহ আগে তোমার সঙ্গে দেখা হলে বুঝতে। তখন উনি ছিলেন মারাত্মক এক হিংস্র লোক। মাথা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। কথায় কথায় প্লেট গ্লাস ছুঁড়ে মারতেন। আমাকে কুত্তার বাচ্চা ছাড়া অন্য কিছু বলে ডাকতেন না। অসুস্থ হয়ে পড়লে যা হয় আর কি। বুঝতেই পারছি কিছুটা। আমি বললাম, আচ্ছা মিদরি, তুমি আমাকে বলো তো, টিকিট তারপর উনো স্টেশন, এসব কথার মানে কি? বুঝতে পারলাম না তোমার কথা, মিদরি বলল। তোমার বাবা আমার কাছে ডেকে বললেন টিকিট, তারপর একটু থেমে বললেন উনো, তারপর তোমার নাম বললেন, শেষে বললেন প্লিজ। তোমার কি মনে হয় উনি কি বলতে চেয়েছিলেন? ঠিক জানি না। উনো স্টেশন, মিদরি একটু চিন্তা করে বলল। আমার মাথায় এই মুহূর্তে একটা জিনিস আসছে। সেটা হলো, আমি দুবার বাসা থেকে পালিয়েছিলাম। একবার 3rd গ্রেডে পড়ার সময় আর একবার 5th গ্রেডে। দুবারে আমি উনো স্টেশন থেকে ট্রেনে চড়ে ফুকুশিমা গিয়েছিলাম। দোকান থেকে টাকা চুরি করে টিকিট কেটেছিলাম। আমার এক ফুপু থাকতেন ফুকুশিমায়, তাকে আমি বেশ পছন্দ করতাম। আমার যখনই পালানোর দরকার হতো ওনার বাসায় চলে যেতাম। বাবা গিয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসছেন। আমাকে আনতে প্রায় 100 মাইল পথ পাড়ি দিতে হয়েছিল তাকে। আমি বললাম। দুবারই ট্রেনে বসে আমরা লাঞ্চ করলাম। বাবা আমাকে অনেক গল্প করলেন। যেমন ধরো, 1923 সালে যে বড় ভূমিকম্প হয়েছে সেটার কথা বললেন, তারপর যুদ্ধের বছরগুলোর গল্প। সারা জীবন ওই দুবারই শুধু আমাকে লম্বা সময় ধরে কথা বলেছিল। শুধু আমরা দুজন, আর কেউ না। এই তাহলে তোমার উনো স্টেশন নিয়ে গল্প? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, মিদরি বলল। আচ্ছা ওয়াতানাবে, তুমি কখনো বাড়ি থেকে পালিয়েছ? না। কেন? সম্ভবত আমার কল্পনা শক্তির অভাব এটার জন্য দায়ী। আমার মাথায় কখনো আসেনি যে বাড়ি থেকে পালানোও যেতে পারে। তুমি খুব অদ্ভুত একটা প্রাণী, এটা তুমি জানো? একটু একটু জানি। আচ্ছা বাবা, যখন তোমাকে এসব কথা বললেন তখন তুমি কি উত্তর দিয়েছ?
আমি তো আসলে ঠিকমতো বুঝতে পারিনি যে তিনি কি বলতে যাচ্ছিলেন, তাই বানিয়ে বানিয়ে একটা কথা উত্তর দিয়ে দিয়েছি। সেই বানানো কথাটাই জানতে চাই আমি। বলেছি, চিন্তা করবেন না, টিকিটের ব্যাপারে আমি দেখছি কি করা যায়। মিদরিকে আমি অন্য স্টেশন থেকে টিকিট কেটে দিব, কোনো সমস্যা নেই। চিন্তা করবেন না, একেবারে দেখে রাখবো ওকে। এই কথাগুলোই আমি বলেছিলাম তোমার বাবাকে যখন সে আমাকে এসব প্রশ্ন করছিল। তুমি কি কথা বলেছো যে তুমি আমাকে দেখে রাখবে? তুমি তাকে কথা দিয়েছো? সে গম্ভীর মুখ করে সোজা আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। ঠিক সেটা নয়, আসলে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আসলে দেখেছো, তুমি ভয় পেয়ে গেছো। আমাকে দেখে রাখার কথা বললাম, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছো তুমি। আরে বোকা, মজা করছিলাম। সে হেসে বলল, তোমার এই ব্যাপারগুলো অনেক সুইট, আমার খুব ভাল লাগে। মিদরি আর আমি কফি শেষ করে রুমে গিয়ে ফিরলাম। বিকেল গড়িয়ে চলল। জানালা দিয়ে বাইরে আলো একটু একটু করে কমে গেল। এক ঝাঁক পাখি বিদ্যুতের মতো তারে এসে বসলো। অকারণে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে আবার উড়ে গেল পাখিগুলো। মিদরি আর আমি রুমের এক কোনায় বসে নিচু স্বরে গল্প করতে লাগলাম। মিদরি আমার হাত দেখে ভবিষ্যৎবাণী করলো, আমি নাকি 105 বছর পর্যন্ত বাঁচতে পারবো। এর মধ্যে 3বার বিয়ে করব, মোট 90 জন মেয়ের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হবে। তারপর একদিন আমি মারা যাব। আমার মৃত্যু হবে রোড অ্যাক্সিডেন্টে। সব শুনে আমি বললাম, খারাপ না। 4টায় একটু পরে ওর বাবার ঘুম ভাঙলো। মিদরি তার পাশে বসে মুখে পানি ছিটিয়ে দিল। একজন নার্স এসে তাপমাত্রা মেপে কতবার প্রসাব করেছেন সেটা রেকর্ড করলো। আমি টিভি রুমে গিয়ে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম। 5টার দিকে আমি মিদরিকে বললাম, আমাকে যেতে হবে। ওর বাবাকে বললাম, আঙ্কেল আমাকে একটু কাজে যেতে হবে, আমার একটা চাকরি আছে রেকর্ডের দোকানে, ওখানে আমাকে 6:30 থেকে কাজ করতে হয়। তিনি আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন। মিদরি আমাকে বিদায় দিতে লবি পর্যন্ত এলো। আমার হাত ধরে বলল, ওয়াতানাবে, আমি আসলে এই কাজটা খুব একটা ভালো পারি না, তারপরও করার চেষ্টা করছি। আমি আসলে তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আজ যা কিছু করলে সব কিছুর জন্য তোমাকে হাজার হাজার থ্যাংক ইউ। আরে আমি তো তেমন কিছুই করিনি, বললাম তাকে। তোমার যদি সাহায্য লাগে আমি আগামী সপ্তাহেও আসতে পারি। তোমার বাবার সঙ্গে আবার দেখা করতে পারলে আমার বেশি ভালো লাগবে। সত্যি আসবে তুমি? হ্যাঁ, আমার তো ডর্মে তেমন কিছু করার থাকে না রোববার। এখানে এলে অন্তত শশা খাওয়া যাবে ফ্রিতে। মিদরি তার হাত ভাঁজ করে জুতো দিয়ে মেঝেতে মৃদু তাল দিতে লাগলো। মাথা ঝাঁকিয়ে বলল, তোমার সঙ্গে আবার কবে মদ খাবো? তুমি বলো কবে। নেক্সট যেদিন দেখা হবে সেদিন। আরে সেদিন না, আমাদের পর্ণ মুভি দেখার কথা ছিল, সেটা বাদ হয়ে যাবে। আগে মুভি দেখবো, তারপর ড্রিঙ্ক করব, মাতাল হয়ে পৃথিবীর যত নোংরা ব্যাপার সব আছে কিছু সব কিছু নিয়ে আমরা কথা বলবো, কেমন? আমি মোটেও যৌনতা বিষয়ক কথা বলার ব্যাপারে ইন্টারেস্টেড না, প্রতিবাদ করলাম। ওটা তোমার ডিপার্টমেন্ট। ধরো, কথা বলার শেষে যদি আমরা বিছানায় যাই তাহলে কথা বলতে আপত্তি আছে? বিছানায় এলে কী হবে সেটা তুমি ভালো করেই জানো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি করতে চাইবো, কিন্তু তুমি করতে দেবে না, কারণ আমার ওটা অনেক বড় আর লোহার মতো শক্ত। মিদুরির শরীর কাঁপিয়ে হাসতে শুরু করলো। হাসপাতালের লবিটা আর বিষণ্ণ রইল না। যা হোক, আমি বললাম, আগামী রোববার সকালে আমাকে আবার নিতে এসো, একসঙ্গে আসবো হাসপাতালে। আর একটু বড় স্কার্ট পরতে হবে নাকি এবার? মিদরি জানতে চাইলো। পরলে ভালো হয়, তখন আর সবাই তোমার দিকে তাকিয়ে থাকবেন এভাবে, আর আমারও হিংসা হবে না। পরের রোববার আমাকে আর হাসপাতালে যেতে হলো না। মিদরির বাবা মারা গেলেন শুক্রবার সকালে। ভোর 6:30টায় আমি খবরটা পেলাম। রুমে বেল বাজলো। আমি বুঝলাম ফোন এসেছে। পায়জামার ওপর কার্ডিগান চাপিয়ে দৌড়ে নিচে গেলাম ফোন ধরতে। বাইরে তখন পৃথিবী অন্ধকার করে বৃষ্টি হচ্ছিল। কয়েক মিনিট আগে আমার বাবা মারা গেছে, মিদরি আস্তে আস্তে কথাটা বলল আমাকে। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, এই অবস্থায় কি বলতে হয় সেটা আমি ঠিক ভালো করে জানি না। কি বললে তোমার মনটা একটু শান্ত হবে সেটা আমি বুঝতে পারছি না। আমি কি একটু আসবো তোমার কাছে? থ্যাঙ্কস, সে বলল, তোমাকে আসতে হবে না। মরা বাড়িতে আমি তোমাকে দেখতে চাই না, তোমাকে সেখানে মানাবে না। আমি শুধু তোমাকে কথাটা জানানোর জন্য ফোন করেছি, আমার কোনো সাহায্য লাগবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, বললাম তাকে। এদিকটা একটু গুছিয়ে নেই, তারপর তুমি আমাকে সেই ব্লু ফিল্ম দেখাতে নিয়ে যাবে তো? নিশ্চয় নিয়ে যাব। খুবই নোংরা একটা মুভিতে নিয়ে যাবে, যেটার মধ্যে পৃথিবীর সব নোংরা জিনিস থাকবে। আমি এটা নিয়ে রীতিমতো গবেষণা করব, গবেষণা করে পৃথিবীর সবচেয়ে নোংরা মুভিটা তোমার জন্য খুঁজে বের করব মিদরি। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন দিব। কথাটা বলে মিদরি ফোন কেটে দিল।
1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু মিদরির কোনো খবর নেই। ফোন করে না, ক্লাসেও আসে না। আমি আশা করলাম তার কাছ থেকে কোনো খবর পাবো, কিন্তু কোনো খবরও এলো না। এক রাতে আমি তাকে দেওয়া কথা অনুযায়ী মাস্টারবেড করার সময় তার কথা ভাবলাম, কিন্তু তাতে কোনো কাজই হলো না। তখন তার বদলে নাওককে চিন্তা করার চেষ্টা করলাম। তাতে পুরো বিষয়টা এমন পেঁচিয়ে গেল যে আমি হাল ছেড়ে দিয়ে ঢকঢক করে একটু হুইস্কি খেয়ে নিলাম। তারপর ভদ্র ছেলের মতো দাঁত ব্রাশ করে ঘুমোতে গেলাম। রোববার সকালে নাওককে চিঠি লিখতে বসলাম। মিদরির বাবার কথা জানালাম তাকে। লিখলাম, আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, মিদরি কোবায়াশি। তার বাবার ব্রেন টিউমার। তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম গত রোববারে। যখন তার সামনে বসে শশা খাচ্ছিলাম, উনি আমার শশা খাওয়ার কচকচ শব্দ শুনে খেতে চাইলেন। তারপর আমার মতোই কচকচ করে শশা খেলেন। তুমি জানো, এই ঘটনার ঠিক 5 দিন পর উনি মারা গেলেন। তারপর থেকে আমার মাথায় তার কচকচ করে শশা খাওয়ার শব্দটা ঘুরছে। অন্য ভুবনে চলে গেছেন তিনি, কিন্তু আমার মাথায় অদ্ভুত একটা স্মৃতি চালান করে গিয়ে চলে গেলেন তিনি। আমি লিখে চললাম, সকালে ঘুম ভাঙার পর আমি বিছানায় শুয়ে তোমার আর রিকোর কথা ভাবি। বার্ড হাউসের পাখিগুলোর কথা ভাবি। যেদিন ফিরে আসছিলাম সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল। তুমি আর রিকো হলুদ রঙের রেইনকোট পরেছিলে। তারপর থেকেই বৃষ্টি হলে আমি তোমাদের দেখতে পাই। তোমাদের হলুদ রঙের রেইনকোট পরে মাঠের মধ্যে ছোটাছুটি করছো, সেই দৃশ্য দেখতে পাই। আকাশ কালো করে যখন মেঘ করে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার ঘুম আসে না, তাই বিছানায় শুয়ে এসব কথা ভাবি। এইসব ভাবতে ভাবতে তখন মনে হয় তুমি এসে আমার ঠিক পাশে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছ। সত্যি যদি এরকম হতো। তোমাকে ছাড়া থাকতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু তারপরও আমি আমার মনের সব শক্তি জোর করে পথ চলি। সকালে উঠে দাঁত মাজি, শেভ করে নাস্তা খেয়ে পোশাক বদলে ক্লাস করতে যাই। নিজেকে বোঝাই সব ঠিক হয়ে যাবে। আজকের দিনটা খুব ভালো, ভালো একটা দিন যাবে ইনশাল্লাহ। আমি নিজ কখনো খেয়াল করিনি, কিন্তু আমার ক্লাসমেটরা বলে আমি নাকি মাঝে মধ্যে একা একা কথা বলি। এটা আমার কখনোই বিশ্বাস হয় না। প্রতিদিন সকালে উঠে তোমার কথা মনে হলে আমি সারাদিন চলার মতো শক্তি পাই। আমি জানি আমাকে ভালোভাবে চলতে হবে, তোমার যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। আজ রোববার, হাতে তেমন কোনো কাজই নেই। রোববার আমি পড়াশোনা করি না, শুধু কাপড় চোপড় ধুই। কাপড় ধোয়া শেষ করে সেগুলোকে রোদে শুকোতে দেই। এখন আমি সেগুলোকে রোদে শুকোতে দিয়ে এসেছি। এখন রুমে বসে তোমাকে লিখছি। লেখা শেষ হলে খামে ভরে ডাক টিকিট লাগিয়ে ডাক বক্সে ফেলে দিয়ে আসবো। তারপর একটা দীর্ঘদিন আমার সামনে পড়ে থাকবে। সূর্য ডোবা পর্যন্ত আমার কিছুই করার নেই। রোববার কিছু করতে আমার ভালো লাগে না। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে লাইব্রেরিতে যে পড়াশোনা করি, আমার কাছে মনে হয় ওটুকুই যথেষ্ট। রোববারের জন্য আলাদা করে কোনো কিছু ফেলে রাখার দরকার নেই। রোববার পুরো দিনটা আমার একা। দিনটা আমি একা একা কাটাই, বই পড়ি আর গান শুনি। মাঝে মধ্যে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবি সেই রোববারগুলোর কথা, যে রোববারে আমরা টোকিওর রাস্তায় দিয়ে হাঁটতাম। রেইকোকে আমার হয়ে হাই দিও। ওর গিটার বাজানোটা অনেক মিস করি। ওর বাজানো দেখলে আফসোস হয়। ইস, ছোটবেলায় গিটারটা কেন সিরিয়াসলি বাজাতে যে শিখিনি। চিঠিটা লেখা শেষ করে ডাকবক্সে ফেলে এলাম। কাছাকাছি একটা বেকারি ছিল, সেখান থেকে এগ বার্গার আর কোক দিয়ে লাঞ্চ সারলাম। শরতের আকাশটা একটু বেশি নীল দেখাচ্ছিল। বিকালে রুমে ফিরে বই নিয়ে বসলে মনোযোগ দিতে পারছিলাম না। তার বদলে খেয়াল করলাম আমি সিলিংয়ের দিকে তাকিয়ে মিদরির কথা ভাবছি। ওর বাবা কি আসলে আমাকে ওর দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন? আমার কোনো ধারণাই নেই তখন তার মনের ভেতর কী চলছিল। এমনও তো হতে পারে তিনি আমাকে তার পরিচিত কেউ ভেবে ভুল করেছিলেন। যেহেতু শুক্রবার সকালে তিনি মারা গেছেন, তাই আর কখনো আমার জানা হবে না তিনি আসলে সেদিন কী বলতে চেয়েছিলেন। মৃত্যুর পর তিনি কি আরও ছোট হয়ে গিয়েছিলেন? একদলা ছাই না হওয়া পর্যন্ত তাকে পুড়তে হয়েছে। মরার আগে তিনি রেখে গেছেন একটা ছোটোখাটো বইয়ের দোকান আর 2টো মেয়ে। তাদের মধ্যে অন্তত একজন বেশ অদ্ভুত। আহ, কি একটা জীবন ওনার। মিদুরির বাবাকে নিয়ে এরকম চিন্তা করতে করতে আমার মন এত ভার হয়ে গিয়েছিল যে আমি খেয়ালই করলাম না কাপড় ভালো মতো শুকায়নি। ছাদে গিয়ে ভেজা কাপড়গুলো নিয়ে এলাম আমি। তারপর কমিউটার ট্রেন ধরে শিনজুকু স্টেশনে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। রোববার বলে ভালো ভিড় ছিল রাস্তায়। কিনোকুয়া বুকশপের ভেতর অফিস টাইমে ট্রেনের মতো ভিড়। আমি কিছু বই নাড়াচড়া করে ফকনারের লাইট ইন আগস্ট কিনে ফেললাম। একটা জ্যাজ ক্যাফেতে গিয়ে বসলাম। গরম, ঘন এবং জঘন্য স্বাদের কফি খেতে খেতে বইটা পড়া শুরু করলাম। 5:30টার দিকে বাইরে গিয়ে ডিনার সারলাম। তারপর যথারীতি রেকর্ডের দোকানে বসে অদ্ভুত মানুষগুলোকে দেখতে লাগলাম। এরকম কত রোববার আমার সামনে অপেক্ষা করে আছে কে জানে। নিজের মনেই একবার বললাম, আমার বিষণ্ণ সব রোববার।